বুয়েট লিট ফেস্টের দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত ও সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লেখক সুহান রিজওয়ান। স্বাগত জানাচ্ছি তাকেও। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আশরাফুল, ধন্যবাদ। বুয়েট সাহিত্য সংসদকেও ধন্যবাদ তাদের এই লিট ফেস্টের আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। শুরুতে আমরা যদি লেখক সুহান রিজওয়ানের সংক্ষিপ্ত পরিচয় বলি। তিনি পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশল বিভাগে। বর্তমানে লেখালেখি করছেন নানা বিষয় নিয়ে। তার পছন্দের তালিকায় আছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং মাঝে মাঝে খেলাধুলা নিয়েও লিখেন। তো আমরা ফিরে যাচ্ছি তার কাছেই। একদিকে করোনার একরকম গৃহবদ্ধ জীবন, অন্যদিকে বইমেলাও এগিয়ে আসছে। তাছাড়া নিজের ব্যক্তিগত পেশার ব্যস্ততা, সব মিলিয়ে সময়টা যাচ্ছে কেমন? আচ্ছা, আশরাফুল, প্রথমে আপনাদের আপনাদের অনুষ্ঠান যারা শুনছেন বা যারা বুয়েট সাহিত্য সংসদের যারা এই আজকের আয়োজনটার পেছনে আছেন তাদেরকে একটা বড় ধন্যবাদ একটু বলে দেই আর কি। কারণ দেখা যাচ্ছে যে আপনি যেমনটা বললেন যে এখন তো আসলে পৃথিবীর অবস্থা কিছুটা বেসামাল। যদিও আমাদের বাংলাদেশে এখন রাস্তায় বের হলেই দেখা যায় যে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে পরিস্থিতি, কিন্তু এটাও সত্যি যে আমাদের সবার ভেতরে এখন এক ধরনের মানসিক চাপ আছে আর কি। মানে আমরা ঠিক আগে, বছর খানেক আগে এই সময়টায় আমরা যেরকম চলাফেরা করতাম, এখন হয়তো যারা একটু চিন্তা করেন বা যারা একটু সচেতন তারা ঠিক সেই ততটা খোলামেলা ভাবে আর বের হতে পারছেন না। মানে এক ধরনের মানসিক চাপ আছেই, সেটা নিজের জন্য হোক বা পরিবারের সদস্যদের জন্য হোক। তো সব মিলিয়ে সময়টা আসলে খুব বেশি স্বাভাবিক না। এবং দেখা যাচ্ছে যে আমার তো বটেই, পরিচিত অনেকেরই দেখা যাচ্ছে যে তাদের কর্মস্থল এখন তাদের বাসায় চলে এসছে। দিনের পর দিন বাসায় বন্দি থাকাটাও এটা মনের উপর এক ধরনের চাপ তৈরি করে। তো সেই প্রেক্ষিতেই এর মধ্যেও যে বুয়েট সাহিত্য সংসদ এরকম একটা অনুষ্ঠান আসলে আয়োজন করতে পেরেছে, তাদের জন্য একটা বড় সাধুবাদ তাদের প্রাপ্য। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, এখন যদি এ ধরনের অনুষ্ঠানগুলো বা এ ধরনের ঘরে বসেও যদি আমাদের একটু কথা বলার সুযোগ হয়, তাহলে দেখা যায় যে মানসিক স্বাস্থ্য অবস্থাটা কিছুটা ভালো থাকে। আমরা আমি অন্তত নিজে চেষ্টা করি যে অনলাইনে আমার নিজের আগ্রহের যেই জায়গাগুলো আছে, যে প্রসঙ্গগুলো আছে, সেসব বিষয়ে যখন কোনো ধরনের আলোচনা হয়, আমি একটু চেষ্টা করি সেই আহ আলোচনাগুলো শুনবার। যেমন কালকেই সাহিত্য সংসদে চমক ভাই এসেছিলেন বেলা রাত 10টার দিকে মনে হয়। বেশ খানিকক্ষণ তিনি গান গাইলেন। আহ, চমক ভাইয়ের গান তো সবসময় চমৎকার। তো এরকম আর কি, মানে দেখা যায় যে আমি চেষ্টা করি যেই অনুষ্ঠানগুলো এরকম হচ্ছে অনলাইনে, বিভিন্ন অনলাইনের কারণে কোভিড এর কারণে দেখা যাচ্ছে যে বাধ্য হয়ে আমাদের অনলাইনে অনুষ্ঠান করার একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছে। সেটা একদিক দিয়ে ভালো। দেখা যাচ্ছে যে আমরা যারা একদম দিনের শেষে কিছুটা সময় আহ, একটু দিন দুনিয়ার খোঁজ খবর নিতে অনলাইনে যখন চোখ রাখি আর কি, তখন এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের ওরও আরো নানা বিষয় দেখার সুযোগ করে দিচ্ছে। চমক ভাইয়ের গান শোনা যেমন কালকে একটা খুব ভাগ্যের ব্যাপার ছিল। তো এটা হচ্ছে একদিক যে একদিকে যেমন আমরা যেটা বললাম, ইতিমধ্যে ঘরে বন্দি, মানসিক চাপের ব্যাপার আছে, তার মধ্যে এই ধরনের অনুষ্ঠান প্রয়োজন। আর আপনি আবার আরেকটা প্রসঙ্গ তুললেন, সেটা হচ্ছে বইমেলা। এখন পাঠক হিসেবে আমি বলবো যে আমি যখন থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এখন অবশ্য নাম পাল্টে গেছে, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বললেন আপনি। আমাদের সময় আমরা বাংলা প্রকৌশল বিশ্ববিদ্যালয় নামেই সেটাকে চিনতাম, তখন মনে হয় দাপ্তরিক নামও সেটাই ছিল। আহ এমন দিন যায় নাই বইমেলায় যে মনে হয় আমরা ক্যাম্পাস থেকে হাতে গোনা কয়েকজন চেনা জানা বন্ধু ছিলাম আমরা যে ওই বইমেলার দিকে যাই নাই। মানে বলা যায় যে মাসের 20-25 দিন আমরা সেই বইমেলায় গেছি, ফেব্রুয়ারি মাসের 20-25 দিন। তো এখন এবার আসলে বইমেলাটা তো আসলে একটা অদ্ভুত পরিস্থিতি হচ্ছে। আমরা ঠিক নিশ্চিত না যে বইমেলা এখনো পুরো আয়োজনে মানে সামগ্রিকভাবে হবে কিনা। আমি শুনছি অনলাইনেও হওয়ার কথা চলছে। আবার অনেক সময় শুনতে পাচ্ছি যে একটু পিছিয়ে দেওয়া হতে পারে, ফেব্রুয়ারি মাসের 21 তারিখের দিকে, 21 তারিখের দিক থেকে নাকি শুরু হবে। এগুলো সবই শোনার কথা, আমরা আসলে জানি না কি চলছে। তবে এটা ঠিক যে
যেসব লেখক বন্ধু আছেন বা যারা প্রকাশক আছেন তাদের মাঝে এক ধরনের ব্যস্ততা তো দেখতে পাচ্ছি। ফেসবুকের হোম পেজে চোখ রাখলে নানা ধরনের নতুন বইপত্রের খবর আসছে। একটু যারা তরুণ লেখক আছেন তারা তাদের লেখা খুব আগ্রহ নিয়ে শেয়ার করছেন, তাদের যেই বইগুলো আসছে বা তাদের লিখিতব্য বইয়ের বিষয়বস্তু দেখতে বেশ ভালো লাগছে। আমরা আশা করতে পারি যে সাধারণভাবে একজন পাঠক হিসাবে যেভাবে আমি আগে বইমেলাকে পেতাম, এবারের বইমেলাও সেই একই কলেবরে হবে এবং আমরা যারা পাঠক আছি বরাবরের মতো সেটা উপভোগ করতে পারবো। তো আজকের আয়োজনে আশরাফুল, আমি একটু বলে নেই যে আপনিও মনে হয় জানেন যে আমাদের আজকের আয়োজনে আসলে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর আমি কোনো কথা বলছি না। এর আগেও দেখা যাচ্ছে যে বুয়েট সাহিত্য সংসদের সাথে আমার দু একবার আলাপ করার অভিজ্ঞতা হয়েছে। আমি যেমন মনে পড়ে যে গত বছরই বুয়েট সাহিত্য সংসদের একটা যেই যেই লিড ফেস্টটা হয়েছিল বার্ষিক, সেখানে গিয়ে উপন্যাসের কলকব্জের উপরে কিছু লম্বা চড়া কথা বলে এসেছি আর কি আমি। এবার আর সেরকম কোনো বিষয় আমি কিন্তু ইচ্ছে করেই নেইনি, বা আমার মনে হয়েছে যে এ ধরনের ভারী কথাবার্তা বলার সময়, শিক্ষামূলক কথাবার্তা বলার জন্য আসলে এই সময়টা ঠিক উপযুক্ত না। তার চেয়ে বরং আমরা আজকের আলাপনটা একটু খোলামেলা ভাবেই করতে চাই। অর্থাৎ আপনি, আপনারা যারা দেখছেন তারা যদি কেউ প্রশ্ন করেন, বা সাহিত্য সংসদের পক্ষ থেকে যদি আশরাফুল আপনি আমার দিকে নানা রকম প্রশ্ন করেন, তাহলে হয়তো উত্তর দেওয়াটা একটু আড্ডার ছলে হলো। মানে আমি চাচ্ছি না যে যারা যারা শুনছেন তাদের কাছে জিনিসটা যেন একটু কি বলবো, বোরিং যেন না হয়, তারা যেন জিনিসটা শুনতে খারাপ বোধ না করেন। তো সেই সেই ইচ্ছা থেকে আমার ইচ্ছা হচ্ছে যে আজকে একটু আড্ডার ছলে হোক। আমার মনে হয় আপনি যদি অনুষ্ঠানটা সেভাবে সঞ্চালনা করেন, নির্দিষ্ট কোনো বিষয়ে কথা না বলে যদি আমাকে আহ প্রশ্ন করেন নানা বিষয়, আমার মনে হয় আমাদের আড্ডাটা আরেকটু জমে উঠবে। আশরাফুল। আশরাফুল, কোনো কারণে আমি আপনার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না আপনার। দুঃখিত, আমার মাইকটা মিউট করা ছিল, দুঃখিত। ঠিক আছে। জি, আমি প্রথমে একটু কারেকশন করতেছি যে আমি প্রথমে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলেছি। আমরা এখনো বাংলাতে হচ্ছে বাপ্রবি বলি, এটা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছিল আপনাদের আবেগে জায়গা, এখন আমাদের সেটা একইভাবে আচ্ছা রয়েছে। আমি হচ্ছে ইংলিশের সাথে মিলিয়ে বলতে গিয়ে ওইটা হয়তো বলে ফেলেছি, সেজন্য আমি দুঃখিত। আচ্ছা, আর না কোনো আপনি যেটা সমস্যা নেই। বলেন যে আমরা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট হচ্ছে বিষয় ভিত্তিক বোরিং আলাপ আলোচনা করব না আজকে, সবার সময়টা যেন হচ্ছে আরো বেশি উপভোগ্য হয় সেই চেষ্টাটা আমরা করব। হ্যাঁ, আমরা হচ্ছে সেইভাবে আগাবো। ঠিক আর আছে হচ্ছে আশরাফুল, আপনারা, এক মিনিট আমি একটু আমাদের এই যে যে অনুষ্ঠানটা চলছে এটা একটু পেজে শেয়ার জি করে জি দিই। হয়তো 1-2 মিনিট সময় জি লাগবে, প্লিজ, তো যদি কেউ জি দেখতে প্লিজ। চান। হ্যাঁ, আমরা আলোচনায় ফেরত যাই আশরাফুল। জি জি ভাই, আপনি হয়তো ভাই আপনি হয়তো ইতিমধ্যে জেনে জেনে থাকবেন যে আমাদের হচ্ছে এবারে লিড ফেস্টে অনেক অনেক লেখা এসেছে এবং অনেকে রেজিস্ট্রেশন করেছে, প্রায় ৮০ জন, প্রায় ৩০ থেকে ৪০টা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের অনেকে রেজিস্ট্রেশন করেছে। তাদের মধ্যে সবাই প্রায় হচ্ছে হয়তো লেখক হতে চায়, কিংবা হচ্ছে তারা এখন লিখছে। তো তাদের নানান প্রশ্ন থেকে আমরা হচ্ছে কিছু কিছু প্রশ্ন যা হচ্ছে তাদেরকে তৃপ্ত করবে সেই ধরনের কিছু প্রশ্ন বাছাই করেছি। আমরা হচ্ছে একটু শুরু করি। কিছুদিন পূর্বে ইতালো কালভিনোর 6 মেমোস ফর দ্য নেক্সট মিলেনিয়াম বইটা পড়ে আপনি হচ্ছে কালভিনোর 6 মেমোস নিয়ে কয়েক ছত্র কালভিনোর 6 মেমোস নিয়ে কয়েক ছত্র নামে একটা লেখা ব্যক্তিগত ওয়েবসাইটে দিয়েছেন। সেখানে অনেকগুলো পয়েন্ট এসেছে যেগুলো আপনি বলতেছিলেন যে বুলেট পয়েন্ট, যা দ্বারা হচ্ছে আমরা আসলে খুব বেশি যে বুঝতে পেরেছি তেমনটা না। তো আমি আশা করব সেই পয়েন্টগুলো নিয়ে আপনি আরেকটু কথা বলবেন আমাদের মাঝে। যেমন পয়েন্টগুলোর মধ্যে ছিল একবিংশ শতাব্দীর লেখাগুলিতে হচ্ছে নির্ভর থাকতে হবে, গতিশীলতা থাকতে হবে,
যথার্থতা থাকতে হবে, বহুত্ব থাকতে হবে, সেগুলো যদি আরেকটু ডিটেলস আমাদের বলতেন। আচ্ছা, কালভিনোর, হ্যাঁ, আমি কিছুদিন আগে ব্যক্তিগত ওয়েবসাইটে লেখাটা দিয়েছিলাম। আহ, আমি বই পড়ছিলাম যে ইতালো কালভিনো তার একটা লেকচার সিরিজ, মানে বেশ কিছু বক্তব্য দেওয়ার কথা ছিল, সেটা চার্লস এলিয়ট নর্টন সিরিজের ধরনের একটা শিরোনামে তিনি বেশ কিছু বক্তব্য প্রস্তুত করেছিলেন যে একবিংশ শতাব্দীর লেখায় কি ধরনের বৈশিষ্ট্য যুক্ত হওয়া উচিত একবিংশ শতাব্দীর লেখা। সেটা নিয়ে তিনি ওই যে বিভিন্ন বিষয়ের শিরোনাম তৈরি করে ওই বিষয়টা সম্পর্কে তিনি একটা একটা করে লেকচার বা বক্তব্য খাড়া করিয়েছিলেন। এবং ক্যালভিনের যে বইটা, যে 6 Minutes for the Next Millennium, সেটা আবার সেই সেই বক্তব্যগুলোর এক ধরনের সংকলন। তো হ্যাঁ, এটা ঠিক যে যেহেতু খুবই সংক্ষিপ্ত আকার ওয়েবসাইটে দেয়া, কিছুটা প্রশ্ন সেখানে থাকতেই পারে। আমি যেমন আমার যদ্দূর মনে আছে, আমি চেষ্টা করি সেই স্মরণ শক্তি থেকে কিছু উদ্ধার করে বলার এখানে। যেমন একটা প্রসঙ্গ ছিল হচ্ছে যে নির্ভার থাকা, মানে ক্যালভিনোর প্রথম বক্তব্যটাই মনে হয় এরকম ছিল যে একবিংশ শতাব্দীর লেখাকে নির্ভর হতে হবে, লাইট হতে হবে। তিনি লাইটনেস শব্দটা ব্যবহার করেছিলেন। তো তিনি সেটার ব্যাখ্যায় যেটা বলেছিলেন, এটা অবশ্য আমরা আমাদের চারপাশেও দেখি, বা নানা রকম লেখক এখন দেখবেন এই কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে বলে, যে আসলে আমাদের সময় তো আসলে লিখিত বইয়ের প্রতি মানুষের মনোযোগ ধরে রাখাটা খুবই কষ্টকর লেখকের জন্য। অর্থাৎ হারুকি মুরাকামিরও যেমন কিছুদিন আগে আমি একটা লেখা পড়ছিলাম, তিনি বলছিলেন যে যখন তলস্টয় লিখেছেন, যখন দস্তয়েভস্কি লিখেছেন, তারা চেয়েছেন একটা যুদ্ধকে বা একটা পুরো ঘটনাকে অনেকটা ছবির মতো করে পাঠকের কাছে তুলে ধরতে। তখন যেহেতু সিনেমা ছিল না বা দৃশ্যমান কোনো মাধ্যম ছিল না, সাধারণত মানে প্রায় সব ধরনের মানুষেরই ওই বিনোদনের একমাত্র মাধ্যম ছিল হচ্ছে অক্ষর। যারা একটু শিল্পের খোঁজ করেন আর কি, অক্ষর দিয়েই তারা তাদের সমস্ত আহ উত্তর খুঁজতেন, বা তাদের বিনোদন বলেন, পরিত্রাণ বলেন, জায়গাটা ছিল ওটাই। যে কারণে দেখা যায় যে ঊনবিংশ শতাব্দীর লেখকরা বা বিংশ শতাব্দীর প্রথম দিকেও লেখকরা খুবই ডিটেল নির্ভর কাজ করেছেন। তাদের আমরা যেটাকে ছবির মতো লেখা বলি, সেটার উৎপত্তি সম্ভবত ওখান থেকেই, যে তাদের লেখাগুলো পড়লেই আমাদের মনে নানা ধরনের ছবি ভাসে, আমরা জিনিসটাকে খুব স্পষ্ট দেখতে পাই। কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা ওই জায়গাটা থেকে সরে এসেছি। যেমন হারুকি মুরাকামি যেটা বলেছেন যে আমি যখন লিখি, আমাকে তো একজন ভিডিও গেম নির্মাতার সাথে প্রতিযোগিতা করতে হয়। যে আমি যদি পাঠকের মনোযোগ ধরে না রাখতে পারি, যে পাঠক ভিডিও গেম খেলছে সে তো ওদিকেই চলে যাবে, কাজে আমার লেখাটাও হতে হবে যে ভিডিও গেম নির্মাতার মতোই খুব দ্রুত আমার লেখায় দৃশ্যপটের পরিবর্তন ঘটবে, বা এমন সব অদ্ভুত কর্মকাণ্ড ঘটবে যেগুলোর বাস্তবে ব্যাখ্যা নাই। অর্থাৎ তিনি, আমরা যেটাকে রিয়ালিটি বলি, বাস্তবতা বলি, সেই বাস্তবতার পথ মানানো হচ্ছে মুরাকামি বলেছেন তিনি পছন্দ করবেন হচ্ছে লেখাটা যেন এই সময়ের সাথে প্রাসঙ্গিক হয়। এই সময়ের জন্য প্রাসঙ্গিক হতে হলে যেটা কালভিনোর প্রথম কথা, যে নির্ভার, মানে আমরা যেন ডিটেলিং এ ভারাক্রান্ত না করে ফেলি, এটা হচ্ছে কালভিনোর মত। আমি সবগুলো পয়েন্ট একবার কালভিনোর বলে নেই, তারপরে আমার নিজস্ব ব্যাখ্যাগুলো দেবো। আগে আমি কালভিনোর ব্যাখ্যাগুলোই, কালভিনোর বলা কথাগুলোই আগে একটু বলে নেই। কালভিনোর দ্বিতীয় একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে গতিশীলতা, মানে লেখা যেন খুব কুইকনেস। তিনি বলেছিলেন যে লেখা যেন পড়ে পাঠক কোনো ধরনের জড়তায় আক্রান্ত না হয়, তাকে খুব মানে একটার পর একটা ঘটনা যেন খুব দ্রুত আসতে থাকে, নইলে একবিংশ শতাব্দীর পাঠক, এটাও অনেকটা বলা যায় আগেরটা, যে মনোযোগ ধরে রাখতে পারবেন না ওই লেখা। তার একটা লেখা ছিল হচ্ছে একটা একটা পয়েন্ট ছিল হচ্ছে এক্সাক্টিটিউড বা যথার্থতা। এখানে তিনি যেটা বলেছিলেন যে ধরেন, তিনি একটা উদাহরণ টেনেছিলেন কালভিনো, লিওনার্দো দা ভিঞ্চির একটা ঘটনার কথা বলে তিনি একটা উদাহরণ টেনেছিলেন, যে দা ভিঞ্চি একবার চেষ্টা করেছিলেন কি করে আগুন জ্বালানো হয়। তিনি সেই আগুন জ্বালানোর একটা বর্ণনা দেবেন, অর্থাৎ একটা মানে আগুন জ্বালিয়ে তিনি তার উপর ইট দিয়ে চুলা তৈরি করলেন, তারপরে সেখানে গরম পানি বসালেন। এই যে গরম পুরো প্রক্রিয়াটা, গরম পানি ফুটবে, বাষ্পে রূপান্তরিত হবে, দা ভিঞ্চি ঠিক করেছিলেন তিনি এটার একটা বর্ণনা দেবেন।
তো প্রথমে আমরা এটার বর্ণনা কিভাবে লিখবো? আমরা লিখবো যে চুলা বানানো হলো, আগুন ধরানো হলো, তার উপরে হাড়ি চড়ানো হলো, বাষ্প হলো, চার কথায় শেষ। কিন্তু আপনি যদি আরেকটু ভিতরে যান, আপনি দেখবেন এটা কিন্তু এত সোজা না। আপনি দিতে পারেন যে আপনি আহ লাকড়িগুলো এনে ফেললেন, সেই লাকড়িগুলো কিভাবে কোন আঙ্গিকে একটার উপর পড়লো, আপনি সেটারও ঠিক আছে খুব গুছিয়ে খুব ডিটেলে সেটা একটা বর্ণনা দিলেন। তারপরে আপনি বললেন যে আগুন জ্বালানো হলো, এবার আগুনের শিখার বর্ণ কিভাবে পরিবর্তন হচ্ছে। আগুনের শিখা জ্বালানোর সময় যেরকম থাকে, যখন সেটা পূর্ণ তাপে জ্বলে তখন তো শিখার গঠন প্রকৃতি বলেন, রং বলেন, বর্ণনা বলেন সেরকম থাকে না, সবকিছুই বদলায়। তো দা ভিঞ্চি এখান থেকে একটা সিদ্ধান্তে এসেছিলেন যে আসলে কোনো কিছুই আমরা ঠিক যেভাবে ঘটছে ততটা পরিপূর্ণভাবে বর্ণনা দিতে পারি না। এটা কিন্তু আমরা নিজেরাও খুব সহজে দেখবো, বা এটা নানা ধরনের আমরা যখন কোনো একটা উপন্যাস পড়ি, আমরা ধরেন আন্না কারেনিনার পুরো জীবন পড়ে ফেললাম, কিন্তু উপন্যাসে কি আন্না কারেনিনার জীবনের প্রতিটা মিনিট বাই মিনিট ধরা আছে? তা তো নাই। জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা লেখক যখন লেখেন, তিনি আহ একটা সময়কালকে, একটা একটা বাস্তব সময়কালকে এক ধরনের মানুষ সময় নিয়ে আসেন। মানে লেখক হয়তো 60 মিনিটেই আন্না কারিনার জীবনের 60 বছরকে বোঝাতে পারেন, ঠিক যেভাবে আমরা অনেক সময় যে আহ, খবর দেখতে বসি না, খবর দেখতে আমরা 1.5 মিনিট মানে 30 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ দেখে আমরা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলার পুরো 95 মিনিট কি হয়েছে সেটা জেনে যাই। ওই সাংবাদিক আমাদেরকে বিষয়টা ওইভাবে করে দেখাচ্ছে। অর্থাৎ আমরা পুরো একটা সময়কালকে ভেঙে নিজের একটা সময়কাল তৈরি করি, সমস্ত লেখক, এবং সেই সময়কালকে তারা তাদের লেখা দিয়ে ব্যাখ্যা করেন। এখন কালভিনের কথা হচ্ছে যে এই যে যথার্থতাটা, মানে তিনি রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা 30 সেকেন্ডে দেখাবেন না 1.5 মিনিটে দেখাবেন, না তিনি সেটা 95 মিনিটই ব্যাখ্যা করবেন, সেটা লেখককে এর মাঝে একটা ভারসাম্য রক্ষা করতে হবে। কারণ পাঠকের জন্য কখনোই ওই পুরো, যে দর্শক আজকে খেলার খবর দেখতে বসেছেন তার জন্য কখনোই ওই 95 মিনিট পুরো খেলাটা দেখা সম্ভব না। সে কিছু একটা অংশ পড়বে, একটা নির্দিষ্ট অংশ পড়বে, নির্দিষ্ট সময় ব্যয় করবে বলা ভালো। আহ লেখকের কাজ হচ্ছে এই দুটোর মাঝে একটা ভারসাম্য রক্ষা করা, যে ঠিক কিভাবে পড়লে তার বর্ণনাটা তার বর্ণনা ভঙ্গির সাথে যথার্থ হতে পারে। এরপরে আমার ঠিক আসলে এই মুহূর্তে মনে নেই পরের দুটো পয়েন্ট। একটা পয়েন্ট ছিল মনে হয় যে মাল্টিপ্লিসিটি বা আহ, বিনিময় যোগ্যতা আমরা যেটাকে বলবো। বহুত্ব। হ্যাঁ, বহুত্ব, রাইট, বহুত্ব। বহুত্ব নামে একটা পয়েন্ট। হ্যাঁ, বহুত্ব যে জিনিসটা সেটা হচ্ছে যে আহ, আমরা যখন বলি যে আহ, ধরেন ওই যেটাকে আমরা রূপক বলি, যে আমরা যখন একটা ঘটনাকে সরাসরি বর্ণনা করি যে 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আপনি যখন এই বাক্যটা লিখছেন, এই বাক্যটার একটাই অর্থ হয় যে 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু আপনি যদি বলেন যে আহ, একটা দখলদার বাহিনী আহ, একটা ভূখণ্ডের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তখন কিন্তু কথাটা ঠিক আহ, একটা অর্থেই আটকে থাকে না। এই কথাটাকে আপনি কিন্তু অনেকাংশে ব্যাখ্যা করতে পারবেন। অর্থাৎ কোনো উপন্যাসিক তিনি যদি এই ব্যাপারটা নিয়ে আহ গল্প বা উপন্যাস লেখা শুরু করেন এই বাক্যটা দিয়ে, তিনি কিন্তু সেটা 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের জন্য খাটাতে পারবেন। আজকেও আফ্রিকার যেখানে যুদ্ধ হচ্ছে তিনি সেখানে সেটা খাটাতে পারবেন। বা দাস ব্যবসার সময় যখন ওই যে আহ ইউরোপিয়ানরা, ফ্রেঞ্চরা আফ্রিকার বিভিন্ন উপনিবেশে গিয়ে মানুষজনের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেখানে তারা বাক্য করতে হবে। এক কথায় আহ সোজা কথা আমরা বলবো যে কালভিনো বলেছেন যে সরাসরি ফ্যাক্ট নির্ভর বা খুব অর্থটাকে সীমিত করে দেয় এমন একটা গল্পের চেয়ে, এমন একটা লেখার চেয়ে, যদি লেখাটা এমন হয় যে সেটাকে অনেকভাবে অনুবাদের সুযোগ থাকে, তাহলে কিন্তু সেই লেখাটার গ্রহণযোগ্যতা বলেন বা পাঠকের কাছে, পাঠকের মনে জায়গা করে নেওয়া বলেন, সেটা বেড়ে যায়। যেমন রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো আমরা যেগুলো স্কুল কলেজে আমাদের আহ পাঠ্য ছিল, সেগুলো কিন্তু এগুলো খুব চমৎকার একটা উদাহরণ। রবীন্দ্রনাথের যে ছোট গল্পগুলো ধরেন ওই যে ফটিক, ছুটি গল্পটা এমন, এটা কিন্তু একটা ছেলে স্কুল থেকে ছুটি পাচ্ছে না এটা নিয়ে কিন্তু গল্পটা না। আপনি কিন্তু চাইলে গল্পটাকে আরো অনেক বড় ব্যবহার করতে পারবেন, যে আমরা যেখানে আটকা পড়ে থাকি সেখান থেকে কিছুতেই আমাদের ছুটি মেলে না, নানা ধরনের আহ নানা ধরনের প্রতিবন্ধকতা আমাদের চারপাশ থেকে আগলে রাখে। বা আহ, ধরেন ওই যে রবীন্দ্রনাথ এরকম কিছু খুব চমৎকার গল্প আছে, গুপ্তধন। এটা তো খালি একটা গুপ্তধন উদ্ধারের গল্প না। গুপ্তধন হচ্ছে যে আমরা কিভাবে ওই যে অর্থের পিছনে ছুটে ছুটে মানুষ যখন নিজের বাকি সমস্ত রাস্তা বন্ধ করে দেয়,
একটা গুহায় আটকা পড়ে তখন সে শেষ পর্যন্ত আবিষ্কার করে যে আসলে মানে খাদ্য সে পেলো, কিন্তু সে যদি সারা জীবন ওই একটা অন্ধকার গুহায় স্বর্ণের লোভে আটকে পড়ে থাকে, তার জীবনটা তো আসলে অনেক সীমাবদ্ধ হয়ে পড়ে। এটা হচ্ছে কালভিনো এই এই পয়েন্টটা দিয়ে আসলে বুঝিয়েছেন আসলে যে একটা গল্প, উপন্যাস বা যে কোনো সাহিত্য কীর্তি সেটা যেন এমন না হয় যে শুধুমাত্র সীমিত আকারে এটাকে আমরা অনুবাদ করতে পারি। আমরা যদি এটাকে একাধিক অর্থে অনুবাদ করতে পারি, সেই লেখাটার বিস্তৃতি বলেন, সে লেখাটার গ্রহণযোগ্যতা বলেন, বা লেখাটার শিল্প মান বলেন, সেটা অনেক বেশি বেড়ে যায়। তো এইটা ছিল মোটা দাগে কালভিনো এরকম কিছু কথাবার্তা বলেছেন। এখন অবশ্যই কালভিনোর সাথে দ্বিমত করার কোনো উপায় নেই, কিন্তু এইটাও ঠিক যে যেমন ধরেন কালভিনো বলেছেন যে একবিংশ শতাব্দীর লেখাকে নির্ভর হতে হবে, অর্থাৎ তিনি বলেছেন যে ডিটেলিং যথাসম্ভব কম হলে ভালো। এটার যেমন খুব ভালো উদাহরণ হচ্ছে যে কাফকা বা বোর্হেসের ছোট গল্পগুলা খুবই কম কথায় তারা অনেক বেশি কথা বলে ফেলেছেন। কিন্তু তার মানে কি এই যে আমরা ডিটেলস বাদ দিয়ে দিব? মানে এখনো তো আমরা অনেক অনেক ঔপন্যাসিককে দেখি, ধরেন হারুকি মুরাকামির কথাই বলি, তারও কিছু কিছু জায়গায় তিনি যখন বিশেষ করে গানের বর্ণনা দেন, মানে গান বা সুর তো আমাদের হারুকির খুব পছন্দের জায়গা, তিনি যখন এই জায়গাগুলোর বর্ণনা দেন তিনি কিন্তু অনেক কথা বলে ফেলেন একটা রেকর্ড নিয়ে। একটা বেসবল ম্যাচের বর্ণনা দেখলে হারুকি মুরাকামি অনেক কথা বলে ফেলেন, তিনিও ডিটেল ব্যবহার করেন। তার মানে কিন্তু দেখা যাচ্ছে যে আহ, কালভিনোর যুক্তিগুলো আমরা বুঝতে পারছি, তিনি কোন যুক্তি থেকে এই আহ, এই সিদ্ধান্তগুলোতে উপনীত হয়েছেন সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু ওটাই কিন্তু বাইবেল না। মানে ওই নিয়মগুলো কালভিনের জন্য খেটেছে, কিন্তু প্রত্যেকটা লেখক ওই নিয়মগুলো মাথায় রেখে নিজের মতো করে কিন্তু আবার সেই নিয়ম তৈরি করতে পারে। মাথায় আমরা ওটা রাখবো, আর যখন মানে বড় বড় লেখকরা যে কথা বলেছেন তাদের তো অকারণে মাস্টার বলা হয় না, তাদের মাস্টার বলা হয় কারণ তাদের কাছ থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি। আমরা বুঝতে পারছি যে কালভিনো কেন এটা বলছেন, কিন্তু একই সাথে এটাও মাথায় রাখতে হবে যে সব সময় নিজের একটা একটা স্টাইল আমরা যেটাকে বলি, নিজের যে স্বাক্ষর, সেটা তৈরি করতে গেলে আসলে কাউকেই পুরোপুরি মানা চলে না। নিজের মতো করে সবকিছুকে ভেঙে চুরে নিজের একটা ভঙ্গি তৈরি করতে হয় আর কি। তো এটা হচ্ছে কালভিনোর কথা নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। অনেক অনেক কথা বলে ফেললাম একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে। ধন্যবাদ। আমি হচ্ছে তন্ময় হয়ে শুনছিলাম আপনার কথাগুলো। যেহেতু মুরাকামির কথা আসছে, আমি একটু কথা শুধু ওনার ব্যাপারে বলতে চাই যে আমার মনে হয় যে কালভিনোর যে এই যে সর্বজনীন হওয়া একটা লেখা, মানে সবার জন্য হয়ে ওঠা, মুরাকামি যখন হচ্ছে নরওয়েজিয়ান উড লিখেন, সেটা হচ্ছে একটা জাপানের একটা কাহিনী। তো আমি যখন হচ্ছে বাংলাদেশের একটা মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠে, সেখানকার হচ্ছে সংস্কৃতি, তারপর হচ্ছে ধ্যান ধারণা নিজের মধ্যে লালন করেও আমি যখন হচ্ছে নরওয়েজিয়ান উড পড়ি, আমি হচ্ছে একেবারে হলফ করে বলতে পারি আমার আমার পড়ার সময় মনে হচ্ছিল মুরাকামি যা ঘটাচ্ছেন আমি তাই চাচ্ছিলাম। ঠিক যে সময় মুরাকামি যা বলতেছেন আমি তাই চাচ্ছিলাম। মানে আমার হচ্ছে মানে আমি এতই মুগ্ধ ওনার হচ্ছে এই লেখাটার প্রতি, এই উপন্যাসটার প্রতি। তাছাড়া আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমি বিটলসকে চিনতাম না, এবং হচ্ছে মুরাকামি পড়ার পর এখন হচ্ছে বিটলস না শুনলে আমার হচ্ছে ঘুম হয় না, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আমার মনে হয় একজন লেখকের এর চাইতে বেশি সার্থকতার আর কিছু হতে পারে না। ধন্যবাদ, অনেক কথা বলে হ্যাঁ, ফেললাম মুরাকামির কথাই। জি, না আমরা চাই আলাপটা আসলে এইভাবে আড্ডার মতোই চলুক। সেই ক্ষেত্রে আমাদের আসলে কথা বলতে ভালো লাগবে, বা যারা শুনছেন তাদের হয়তো ভালো লাগবে। জি। এখন আমরা হচ্ছে ভাইয়া আর আরেকবার কালভিনোর মধ্যে ফিরে যেতে চাই, সেটা হচ্ছে আর একটা পয়েন্ট নিয়ে আমি একটু কথা বলতে চাই, সেটা যে দৃশ্যমান যোগ্যতা, একটা লেখাকে দৃশ্যমান করে তোলা। যেমন অনেক বছর আগে, কিছুকাল আগে যখন হচ্ছে ইউটিউব, তারপর হচ্ছে অনলাইন জগৎটা এত বেশি অ্যাভেলেবল ছিল না, তখন যদি আমি বলতাম যে অ্যামাজন, হয়তো আমি আমার চোখে অ্যামাজন নেই, আমি মনে মনে একটা কিছু কল্পনা করে নিতে পারতাম যে অ্যামাজন এরকম একটা কিছু হতে পারে, এরকম একটা কিছু হতে পারে। হয়তো অ্যামাজন এরকম না, এটার কাছাকাছিও না। কিন্তু এখন অ্যামাজন শব্দটা শোনার সাথে সাথে আমি হয়তো ইউটিউব করছি, তারপর হচ্ছে অন্য কোনো অনলাইন মিডিয়াতে আমি হচ্ছে অ্যামাজনকে দেখছি। তো সেই জায়গাটায় আমার চিন্তা করার ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে কল্পনা করা, চিন্তার চাইতেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কল্পনা। তো আমার যেটা মনে হয় পার্সোনালি, আমি যদি বলি আমার অভিমত হচ্ছে, একজন লেখক কিংবা একজন শিল্পী
তার শিল্পে একেবারেই নতুন কিছু নিয়ে আসবেন, সৃজনশীলতা নিয়ে আসবেন। ভিনসেন্ট ভ্যান গগ যেরকম একটা নিয়ে আসছিলেন, যেরকম স্টেরি নাইট আমরা কোনোদিনই হয়তো দেখবো না পৃথিবীতে, কিন্তু তিনি আমাদের এরকম একটা স্টেরি নাইট দেখিয়েছেন। তো এখনকার যে একটা প্রজন্ম তৈরি হচ্ছে বা আমরা তৈরি হচ্ছি, সেখানে আমাদের কল্পনা করার বা নতুন কিছু চিন্তা করার ক্ষমতাটা যেহেতু লোপ পেয়ে যাচ্ছে, কারণ আমরা হচ্ছে চাইলেই দেখতে পারতেছি, যেটাই হচ্ছে আমরা নাম শুনতেছি সেটা সরাসরি দেখতে পারতেছি, আমাদের চিন্তা করতে হচ্ছে না। নীল নদ বলার সাথে সাথে আমরা হচ্ছে নদকে দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় যদি কেউ এখন লিখতে চায়, তাহলে তাকে দৃশ্যমানযোগ্য করার জন্য কি করতে হতে পারে? ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, আমি এই এই কালভিনারি পয়েন্ট একটু মিস করে গিয়েছিলাম, ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ভিজিবিলিটি বা দৃশ্যমানতা, এখন আপনি যেই প্রশ্নটা করলেন আশাফুল, আপনার আসলে কিন্তু প্রশ্নের মাঝেই উত্তরটা লুকিয়ে আছে। আপনি বললেন যে আমাদের কল্পনা করার ক্ষমতা আসলে হারিয়ে যাচ্ছে। কল্পনা করার ক্ষমতাটা আসলে হারাচ্ছে কারণ আমরা অনেক বেশি দৃশ্যমান মাধ্যমের দিকে মনোযোগ দিচ্ছি। যে জিনিসটা টিভিতে নাই, যে জিনিসটা ইউটিউবে নাই, সেই জিনিসটা কিন্তু এখন আমাদের আসলে কল্পনা করে নিতে হয়। এবং এখন আমার সবসময় মনে হয় যে একটা মানুষের জন্য কল্পনা করা সবচেয়ে ভালো উপায় হচ্ছে বই পড়া। মানে সেটা আপনি কিন্ডলে পড়েন, আপনার মোবাইলের পর্দায় পড়েন, বা একদম আদি অকৃত্রিম হার্ড কপি বই নিয়ে পড়েন, বই পড়াটা সবসময় সাহায্য করে। কারণ আমার মনে হয় যে এটা আমার না, এটা ছোটবেলা থেকে শুনেও এসেছি নানা জায়গায়, যে যখন আপনি একটা কিছু পড়েন আপনি সেই ব্যাপারটা কিন্তু নিজের মাথায় কল্পনা করে নেন। আপনি যখন কল্পনা করেন সেটার একটা, ওই যে আপনি যেটা বললেন, আপনি হয়তো একটা ভুল অ্যামাজন কল্পনা করেন কিন্তু আপনি কল্পনা করতে শেখেন। এখন যেই শিশুটাকে আহ যে শিশুটা বেড়ে ওঠার সময় বা চারপাশ থেকে তাকে নানা ধরনের দৃশ্যমান মাধ্যম দিয়ে ঘিরে রেখেছে, ভিডিও বা ভিডিও গেমস বলি, টিভি বলি, ইউটিউব বলি, তার জন্য আসলেই অ্যামাজনকে কল্পনা করা খুব কঠিন হবে নিজে থেকে। কিন্তু যেই শিশুটাকে আবার বই পড়তে অভ্যাস করানো হয়েছে, সেটা তার জন্য কল্পনা করা অপেক্ষাকৃত সোজা। কাল যেমন কমিক্স কিন্তু একটা খুব ভালো মানে বিকল্প হতে পারে এটার জন্য। যে বাচ্চারা কিন্তু ছবি দেখতে সবসময় পছন্দ করে, স্বাভাবিকভাবেই সে একটু ঝুঁকে পড়বে হচ্ছে আহ টিভির দিকে। কিন্তু ধরেন ওই যে আপনি যদি কমিক্স যেটাকে আমরা বলি, ধরেন বাচ্চাটার লেখা বোঝার প্রয়োজন নাই, আপনি যদি বাচ্চাটাকে ছবির একটা বই ধরিয়ে দেন, ওই যে বেবিস ডেজ আউট সিনেমায় যেরকম একটা বাচ্চা ছিল, তার সামনে যেমন একটা বর্ণমালার বই ছিল, সেই ছবিগুলো দেখে সেটা কল্পনা কল্পনা করে ওই তার প্রত্যেকটা পদক্ষেপে ওই জায়গাগুলোকে অনুসরণ করার চেষ্টা করেছে। এটা কিন্তু সবসময় সত্য, বাচ্চারা যদি বইয়ের ভাষাও না বোঝে, ভাষা না বুঝুক, তারা বইয়ের আহ মানে ছবি আঁকাটা ঠিকই বোঝে। কাজে আপনি যদি বাচ্চাদেরকে একটা বই ধরিয়ে দেন, সেটা হোক ছবির বই, সে কিন্তু কল্পনা করতে শিখে যাবে। সে কিন্তু যেই জায়গাগুলো বুঝছে না, সে ওই জায়গাগুলোকে কল্পনা করে মাথার ভেতরে একটা কাহিনীক্রম সাজিয়ে নেবে বা নিজের মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করাবে। ব্যাপারটা হচ্ছে যে এই বই পড়াটাতে আগ্রহী করে তোলা আর কি। এখন এটা নিয়ে আসলে অনেকে অনেক কথা ইতিমধ্যেই বলে ফেলেছেন, বা এখন আমরা টিভি খুললেই, পত্রিকা খুললেই এই জিনিসটা দেখতে পাই যে বাচ্চাদের পাঠ্যাভ্যাস গড়ে তুলতে হবে। এটা নিয়ে কথা বলা খুব সহজ, কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে এই অভ্যাসটা গড়ে তোলা খুব সহজ না। এটা শুধু তো আসলে ব্যক্তি চেষ্টা করলে পারে না, এটা তো আপনার সমাজ বা রাষ্ট্রের একটা গঠনটা, প্রকৃতিটা ওইভাবে যেন একটা একটা শিশুর পাঠ্যাভ্যাস গড়ে ওঠে, সেটার জন্য সহায়ক হওয়া লাগে। আমাদের ক্ষেত্রে এটা আহ নানা কারণেই কঠিন, সেটা আপনারা জানেন। যেটা হয় যে পাশ্চাত্যের লোকজন কিন্তু ইতোমধ্যে একটু সচেতন হওয়া শুরু করেছে, যে বাচ্চাদের যেন কোনো ধরনের আহ মোবাইল বা ট্যাব বা এ ধরনের দৃশ্যমান মাধ্যম আহ সরাসরি ব্যবহার করে দেওয়া না হয়, যাতে তাদের মস্তিষ্কে কোনো বিরূপ প্রভাব পড়ে। এই ধরনের বিভিন্ন আলোচনা কিন্তু নানা পত্র পত্রিকায় তাদের সেখানে অনেক আহ ভালো মতো, অনেক গভীরভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করা হচ্ছে। সেটা হয়তো মানে তাদের মাঝে সচেতনতা সৃষ্টির কাজটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আশা করি এটা আমাদের পৃথিবীর অন্য অঞ্চলেও একসময় আহ সংক্রামিত হবে আর কি। তার আগ পর্যন্ত আমরা নিজেরা বই পড়ার অভ্যাস করতে পারি, বা নিজের আশেপাশে যারা একটু বয়সে ছোট আছেন, শিশু আছেন, তাদেরকে ওই বই পড়ার অভ্যাসটা তাদের মধ্যে তৈরি করার চেষ্টা করতে পারি। আপাতত আমাদের দায় এইটুকুই আর কি। আসলে জি, ধন্যবাদ ভাইয়া। আমার মনে হয় খুব সম্ভবত যে আপনি কোনো একটা প্রোগ্রামে গিয়েছেন, কথা বলেছেন, সেখানে সাক্ষী ছিল শিরস্থান, সেই বইটা নিয়ে কথা হয়নি বা কেউ আপনাকে কিছু জিজ্ঞেস করেনি, এরকম মনে হয় না হয়েছে। সাক্ষী ছিল শিরস্থান বাংলা সাহিত্যে
কিংবা বাংলাদেশের ঐতিহ্যে কিংবা ইতিহাসে একেবারেই অনন্য সংযোজন, সে ব্যাপারে কারোর কোনো সন্দেহ থাকার কথা না। তো এটা নিয়ে অনেক জায়গায় কথা বলেছেন, অনেক লাইভে গিয়ে কথা বলেছেন, অনেক জায়গায় বলতে হয়েছে। তো আমরা সেই সব কথা আর পুনরাবৃত্তি করব না। আমরা এই বইয়ের পিছনের একটু গল্প শুনতে চাই, যে আপনি দিনের পর দিন এত এত রেফারেন্সের বই পড়েছেন, তারপর আমাদের যে ব্যাপারটা আমাদের দেশে দেখা যায় যে রাজনীতিতে একেশ্বরবাদ, একজনকে ঈশ্বর বানিয়ে তারপর তার পিছনেই আমরা ছুটি, অন্য অনেকেই ছায়ার পিছনে বা একটা বড় ছায়ার অন্তরালে পড়ে যায়। সেটা আপনি প্রথমে উল্লেখ করেছেন বইটাতে। তো আপনার এই মোটিভেশনটা কোথায় ছিল যে একেবারে অন্তরালে থাকা একজন মানুষকে এত বড় একটা বিশাল কলেবরে তুলে আনা এবং তাকে নায়ক বানিয়ে এত বিশাল কলেবরের একটা বই দিনের পর দিন পরিশ্রম করে, ব্যক্তিগত ব্যস্ততার বাইরে গিয়ে পরিশ্রম করে লিখা, সেই মোটিভেশনটা আসলে এত দিন ধরে কিভাবে পেয়েছেন? আর আরেকটা ব্যাপার, মজার ব্যাপার আপনি প্রথমেই শুরুতেই আপনাকে পাঠক হিসেবে পরিচয় দিয়েছেন, লেখক হিসেবে নয়। সেই পাঠক পরিচয়টা কি বেশি কাজ দিয়েছে এক্ষেত্রে? জি ভাইয়া। আচ্ছা, অনেক ভালো। নিজের প্রশংসা শুনতে এরকম ভালোই লাগে, কিন্তু আমি জানি যে এটা আসলে ঠিক না। মানে সাক্ষী ছিল অনুষ্ঠান, কিছু কিছু মানুষ বইটাকে খুব পছন্দ করে ফেলেছেন, আমার সৌভাগ্য। কিন্তু আমার মনে হয় মানে বই হিসাবে সেটা খুব চমৎকার না আর কি। এটা বইটাকে যাদের ভাল লাগে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কর্মময় জীবনের কারণেই তাদের বইটাকে ভালো লাগছে। তো আপনি একটা কথা উল্লেখ করলেন যে মানে প্রশ্ন রাখলেন যে কিভাবে এটাকে আসলে এই বইটাকে শেষ করা আমার পক্ষে সম্ভব হলো লেখাটা, এবং আপনিও আসলে উত্তরটা দিয়ে ফেলেছেন যে আমি নিজেকে আসলে শেষ পর্যন্ত একজন পাঠকই মনে করি। লেখাটা হচ্ছে পাঠের কারণে জমে যাওয়া একটা অভিজ্ঞতা, একটা ভার। মানে যেটা হয় আপনি যখন, আপনার ক্ষেত্রে কি হয় জানি না বা আপনাদের ক্ষেত্রে কি হয় জানি না, আমার ক্ষেত্রে সবসময় যেটা হয় যে আপনি যখন কোনো বিষয় নিয়ে পড়তে থাকেন, সেই বিষয়টা নিয়ে তো আপনার নিজের একটা ধারণা তৈরি হয়। আমি আগেও নানা ধরনের অনুষ্ঠানে এই কথাগুলো বলেছি, যে যেমনটা আপনি উল্লেখ করলেন যে নানা জায়গায় আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে যে সাক্ষী ছিল সুদর্শন লেখার পেছনে কি ঘটেছিল। আমি অত দীর্ঘ কলেবরে আর উত্তরটা দেব না। আমি খুব সংক্ষেপে বলি, যে জিনিসটা হচ্ছে আমার আসলে এক ধরনের বোঝাপড়ার দরকার হচ্ছিল বাংলাদেশের ইতিহাসের সাথে, সেটা একেবারেই ব্যক্তিগত কারণে। কারণ ওই আমরা যখন বেড়ে উঠেছি, আমরা তখন তো আসলে পাঠ্যপুস্তকে, আপনারাও জানেন আমাদের পাঠ্যপুস্তকে নানা ধরনের পরিবর্তন ঘটে গেছে বা ক্রমাগত ঘটানো হয়েছে। কাজেই মুক্তিযুদ্ধের ইতিহাসটা মনে হচ্ছে আমাদের কাছ থেকে আড়ালেই ছিল। এবং এখন আমরা যখন আপনাদের সময়, আপনাদের বয়স বয়সকালীন সময় আমরা যখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন দেখা যাচ্ছে যে বাংলা ব্লগে, বাংলা অনলাইন জগতে, ব্লগোস্ফিয়ারে এই আলোচনাগুলো খুব তীব্র। মানে এটা আসলে আমার মনে হয়েছে যে একটা পুরো প্রজন্ম আসলে অনুসন্ধান করছিল যে কি হয়েছে, মুক্তিযুদ্ধে কি হয়েছে। আমরা এখনো যখন অনলাইনের বিভিন্ন বিষয়ে তর্ক দেখি, আপনি দেখবেন তর্কের কিন্তু মোটা দাগে একটাই ভাগ বা একটা বিষয়কে কেন্দ্র করেই তর্কটা হয়, যে 1971-এর প্রেক্ষিতে আমাদের অবস্থানটা কিরকম। মানে আমরা জানিয়ে তর্ক করি, সেটা আমরা পদ্মা সেতু নিয়ে তর্ক করতে পারি, আহ পাঠ্য বইয়ে কি হচ্ছে সেটা নিয়ে তর্ক করতে পারি, আমাদের কোন ধর্মীয় দলের সাথে আমরা কি ধরনের বোঝাপড়ায় এসেছি সেটা নিয়ে আমরা তর্ক করতে পারি। কিন্তু তর্কের মূল বিষয়টা আসলে শেষ পর্যন্ত ওটাই, যে আমরা 1971-কে কে কিভাবে অনুবাদ করছে। তো আমার মনে হচ্ছে যে আমি যে সময় বেড়ে উঠছিলাম আপনাদের সময়, তখন আমি এই বিষয়টা খেয়াল করেছি যে আমাদের সমস্ত তর্কের মূল বিন্দু আসলে ওইটা, ওই 1971 সালে কি হয়েছে। আমার নিজের মনে হয়েছিল যে 1971-কে জানতে হবে। আমার আহ আমার 1971-কে জানার চেষ্টা করা ওই জন্য শুরু। এবং যেটা বললেন যে ধরেন আমাদের তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যখন তার ছায়ায় যুদ্ধ করে তো বাংলাদেশের মানুষ স্বাধীনতা নিয়ে এসেছে। কিন্তু বঙ্গবন্ধু যখন ছিলেন না, এই যে তার অনুপস্থিতিতে আহ, আমরা যে আহ, যুদ্ধটা এগিয়ে নিয়ে গেলাম, আমরা যে যুদ্ধে জয়লাভ করলাম, সেটা তো আসলে এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে আহ, ঠিক সরাসরি আমাদের সামনে কখনো আসে নাই। নানা কারণে এই বিষয়টা আমি জানি না কেন বিভিন্ন বইপত্র আমরা বিষয়টা খুব কম পেয়েছি।
এখন এইটা যদি না আসে, আমি যদি 1971-কে বুঝতে না পারি, আমি তো আসলে ওই যে যেটা বললাম যে বাংলাদেশকেই আসলে বুঝতে পারবো না আজকের বাংলাদেশে কেন এই তর্কগুলো চলছে। শুধুমাত্র বাংলাদেশকে বুঝতে চেয়েছি বলে আমার আমি 1971-কে অনুসন্ধান করেছি, এবং শেষ পর্যন্ত আহ আমার মনে হয়েছে ওই যে আমি যদি একটা মানুষকে অনুসরণ করে এগোই, তাহলে আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা ঠিক অবস্থানে পৌঁছাতে পারবো। এবং এই মানুষটা সম্পর্কে মোটামুটি সব শিবিরের মানুষের কথাবার্তা একই। তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। আর আপনি যেটা বললেন, তো এভাবেই তাজউদ্দিন আহমেদকে অনুসরণ করে আমার এগোনো। আহ, আর আমি অতটা আসলে কোনো চিন্তা ভাবনা করে কাজ করিনি। আমি যখন দীর্ঘদিন ধরে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছিলাম, আমার মনে হচ্ছিল যে তাজউদ্দিন আহমেদকে নিয়ে আস্তে আস্তে আমার ভেতরে একটা গল্প গড়ে উঠছে, আমি সেই গল্পটা বলতে পারি, এটা ভেবে আমি লেখা শুরু করে দিয়েছি। আর একবার লেখা শুরু করার পরে আসলে সেটা শেষ না করে আমি জানি না কারো কোনো উপায় থাকে নাকি, কারণ লেখাটা শুরু করলে আসলে এটা শেষ করতে হয়, এটা ভেতর একটা তাগিদ আসে। আর ওই দিনের পর দিন লেখা চালিয়ে যাওয়ার ব্যাপারটাও হচ্ছে আসলে ওখান থেকেই আসা। যে আমি যখন গল্পটা বলা শুরু করেছি, এখন আমি যদি মাঝপথে এসে থেমে যাই, আমি হয়তো থেমে গেলাম, কিন্তু আমি আসলে নিজের কাছে তখন হেরে যাচ্ছি যে একটা গল্প শুরু করে আমি সেই গল্পটা বলতে পারিনি। আমার মনে হয়, আমি জানি না, আহ, হয়তো লেখকদের কি জিনিসটা আহ, তাড়িয়ে বেড়ায়। আপনি যখন একটা পৃষ্ঠা, সরি, একটা বাক্য, একটা গল্প বা একটা উপন্যাস লেখা শুরু করবেন, আপনি হয়তো সেটা শেষ না করে উঠবেন না। আমি খালি আসলে নিজের কাছেই পরীক্ষাটা হারতে চাইনি, যে কারণে আমি এগিয়ে গেছি। আর সাক্ষী ছিল সুদর্শন ভাবেই লেখা আর কি। না সফল। ধন্যবাদ। ভাইয়া, সাক্ষী ছিল শিরস্থান নিয়ে আমি কিছুদিন আগে আমাদের আরেকটা লাইভ অনুষ্ঠানে সঞ্জয়দের সাথে কথা বলেছিলাম, লেখক সঞ্জয়দের। তো ঠিক এই মুহূর্তে আপনি আমার চোখে যে রকম একটা বিস্ময় এবং চমৎকার একটা প্রশংসা পেয়েছেন, আমি ওনার সাথে কথা বলার সময়ও ঠিক একই বিষয়টা পেয়েছিলাম। উনি বলেছিলেন যে আমাদের চমৎকার একটা বই আছে, এই বইটা দিয়ে বিশ্বমানের একটা মুভি তৈরি করা যায়। উনার খুব প্রিয় একটা মুভি শিন্ডার লিস্ট, উনি বলতেছিলেন যে এরকম একটা মুভি আমাদের এই বইটা দিয়েই তৈরি করা যায় খুব সহজেই। তো আপনার কি এরকম কোনো স্বপ্ন আছে যে আমার বইটা মুভি হোক, একটা বিশ্বমানের মুভি হোক? আচ্ছা, সঞ্জয় দার কথা উল্লেখ করলেন। আসলে সঞ্জয় দার লেখারও কিন্তু আমি হয়তো এই আলোচনায় আমাদের এখানে আসতো প্রসঙ্গটা, যে আহ, সঞ্জয় দা কিন্তু খুব চমৎকার ভ্রমণ কাহিনী লেখেন। আমার সাথে তার পরিচয় ওইভাবে আহ, নানা ধরনের বইপত্র ঘাঁটতে গিয়ে একদিন দেখলাম যে আহ, এক বইমেলায় তার একটা বই চোখে পড়ে, রিগা থেকে সারাইপো বইটার নাম। পরে দেখলাম, পৃষ্ঠা উল্টে দেখলাম যে লেখক হচ্ছেন আবার বুয়েটের মানুষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঞ্জয় দে। আর বইটা লেখাও হয়েছিল এমন একটা অঞ্চল নিয়ে, বলকান অঞ্চল নিয়ে। ওই ওই অঞ্চল নিয়ে আরো একটা বই আছে সঞ্জয় দার, বলকানের বারুদ। পরে আমি সেই বইটাও সংগ্রহ করি। মানে সঞ্জয় দার কিন্তু সঞ্জয় দা ইউরোপের, পূর্ব ইউরোপের প্রতি সঞ্জয় দার এক ধরনের মুগ্ধতা আছে। এটা আমার বেশ ভালো লেগেছে, কারণ ইতিহাসের নানা বাকবদল ঘটেছে ইউরোপের ওই প্রান্তটাতে। আমার নিজের ওই জায়গাটা বেশ আগ্রহের জায়গা। আহ তো সঞ্জয় দার কাছ থেকে এরকম কথাটা শোনা আসলে বেশ, কি বলবো, শ্লাঘার বিষয়। শুনে বেশ ভালো লাগছে। কিন্তু আমার আসলে মনে হয় যে আহ অবশ্যই কোনো একটা ভালো বই নিয়ে সিনেমা হলে তো আমাদের অবশ্যই ভালো লাগবে, এবং তাজউদ্দিন আহমেদের মতো মানুষ, বঙ্গবন্ধুর মতো মানুষ, তাদেরকে নিয়ে যদি সিনেমা না হয়, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন গল্পটা বলবো? কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে আমার মনে হয় যে পিরিয়ড পিস আমরা যেটাকে বলি, শিন্ডলার্স লিস্টের মতো, মানে আপনি যদি একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে ইতিহাসকে পটে রেখে ছবি বানাতে চান, এটা আসলে প্রচুর আহ গবেষণা এবং প্রচুর অর্থ ব্যয়ের ব্যাপার আছে। পরিচালক ও অভিনেতা অভিনেত্রী তাদের সবাইকেই সেরকম আহ নিজের সর্বস্ব দিয়ে অভিনয় করতে হবে। আমরা মনে হয় ইদানিং পত্র পত্রিকায় বা আমি ফেসবুকেও প্রায় দেখি যে আহ বঙ্গবন্ধুকে নিয়ে মনে হয় একটা ছবি হচ্ছে। সেই সেই ছবিতে যারা অভিনয় করছেন তাদের নানা ধরনের মানে গেট আপ, অভিনেতা অভিনেত্রীদের মেকআপ দিয়ে তাকে, কাকে তাজউদ্দিনের চরিত্র দেওয়া হচ্ছে, কাকে শেখ হাসিনার চরিত্র দেওয়া হচ্ছে, এগুলো মিলিয়ে দেখি মাঝে মধ্যে ফেসবুক, খুব ভালো লাগে। তো আহ আশা করতে দোষ নাই যে আমাদের এই সিনেমাটাই একটা আমাদের জন্য সম্পদ হবে আর কি। অবশ্যই ভালো যদি সাক্ষী ছিল সুস্থান বা অন্য যে কোনো মুক্তিযুদ্ধ ভিত্তিক বই নিয়ে যদি সিনেমা হয়। সিনেমা তো আসলে খুব সহজে অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে, সেটা আমাদের ইতিহাসের জন্য একটা ইতিবাচক দিক হবে। কিন্তু কাজটা কঠিন, এবং কাজটা কঠিন বলেই হচ্ছে যে একবারই এত বড় স্বপ্ন দেখা আমার জন্য একটু কঠিন আর কি। আশরাফুল।
জি, ধন্যবাদ। ভাইয়া এখানে আমি একটু কথা যুক্ত করতে চাই যে সাক্ষী ছিল শিরস্থান আমার সবচাইতে ভালো লাগার কারণ হচ্ছে অনেকটা হচ্ছে রবীন্দ্রনাথের শেষের কবিতার সেই বিখ্যাত কথাটা বলতে পারি যে বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প বলেই তা ভালো। আপনারটা ভালোর চাইতেও সবচেয়ে বড় কথা হচ্ছে একেবারেই অল্প। আমাদের হচ্ছে এই জিনিস নাই বললেই চলে। ভালো তো বটেই, তার চাইতেও বড় কথা হচ্ছে অল্প। আরেকটু মানে একটু কথা আমি যুক্ত করতে চাই যে আপনার বইয়েরই একজন নায়ক ক্যাপ্টেন হায়দার, তিনি হচ্ছে ২ নম্বর সেক্টরে কালেব মোশাররফের সাথে ছিলেন। তো আমার বাড়ি যেহেতু কিশোরগঞ্জ, আমার বাসার ঠিক পাশেই উনার হচ্ছে কবরস্থান আছে। খুব দুঃখের সাথে জানাচ্ছি যে উনার কবরস্থান যে এটা, এবং এটা যে হচ্ছে আমাদের সেই ক্যাপ্টেন হায়দার যার হাত ধরে রুমি, তারপর হচ্ছে আজাদ, ওরা ট্রেনিং নিয়েছে, ক্র্যাক পাটন তার হাতে গড়ে উঠেছে, সেটা এখানকার কেউ জানে না। এবং হচ্ছে খুব সম্ভবত ১৬ই ডিসেম্বরেও আমাদের খুব কম মানুষ যায় সেখানে একবার গিয়ে একটা ফুল দিতে কিংবা শ্রদ্ধা প্রদর্শন করতে। তো আমরা আশা রাখবো আমাদের লেখকরা এই ধরনের চরিত্রগুলোকে আমাদের সামনে তুলে আনবেন, সেটা হোক লেখনীতে কিংবা ছোট গল্পে কিংবা কোনো একটা ছোট মুভিতে। আমরা সেই আশা করতে পারি মনে হয়। আপনাদের কাছেও সেই আশাটা রেখে গেলাম আবার। আচ্ছা, কিন্তু আবার ভাইয়া, একই সাথে কিন্তু আপনি আরেকটা কথা উল্লেখ করেছেন আশরাফুল, যে আহ, মানে ক্যাপ্টেন হায়দারের কবর হচ্ছে এখনো অবহেলিত আর কি। তো এইটার জন্য কিন্তু শুধু আমরা লেখক বা আহ, যারা একটু কথাবার্তা বলেন নানা বিষয়ে তাদের উপরে দায় চাপিয়ে দিলে হবে না। যেমন আপনি নিজে কিন্তু আপনার এলাকার অন্য তরুণদেরকে নিয়ে ক্যাপ্টেন হায়দারের কবরে অন্তত 16ই ডিসেম্বরে আহ, একটা ফুল দেওয়ার কি বলবো প্রথা চালু করতে পারেন। মানে আমরা যদি স্থানীয়ভাবে মুক্তিযোদ্ধাদের ঠিকমতো স্বীকৃতি না দিই, তাদেরকে যদি আমরা চিহ্নিত করে তাদের কাছ থেকে গল্পগুলো শুনে না রাখি, এটা কিন্তু আসলে মানে আমি বলবো যে আমরা সুযোগটা হেলায় হারাচ্ছি। কারণ আর খুব বেশি দিন হয়তো নেই যে আমরা মুক্তিযোদ্ধাদেরকে জীবিত অবস্থায় পাবো। কাজে এর মধ্যে যারা যেভাবে সম্ভব, আমার মনে হয় যে দুই মুক্তিযুদ্ধের ইতিহাসকে লিপিবদ্ধ করেন, ভিডিও করেন। এখন তো এই কাজটা অনেক সোজা, ভিডিও করে আপনি সরাসরি ইউটিউবে দিয়ে দিতে পারছেন। এই প্রচেষ্টাগুলো আমাদের চালু রাখা উচিত, কারণ আর খুব বেশি দিন সময় আমরা আহ, এই যে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা তাদেরকে পাবো না। কাজে আপনি যদি ক্যাপ্টেন হায়দারকে, ক্যাপ্টেন হায়দারের মতো অন্য আরো 10 জন মুক্তিযোদ্ধাকে আপনার এলাকার কোনোভাবে সংরক্ষিত করে রাখতে পারেন তাদের স্মৃতি, হয়তো দেখা যাবে 20 বছর পরে আপনার সেই ভিডিও দেখে স্থানীয় একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে লিখতে কেউ অনুপ্রাণিত হয়েছে, তাকে নিয়ে সিনেমা দেখে অনুপ্রাণিত হয়েছে। এই কাজগুলো আসলে মানে আমাদের সর্বস্তরেই করতে হবে। আপনারা তরুণরা সেখানে একটা ভালো ভূমিকা রাখতে পারেন। ধন্যবাদ। ভাইয়া আপনি খুশি হবেন জেনে আমি একটু কথা যুক্ত করে রাখি যে আমাদের যেহেতু হাওর অঞ্চল, প্রতি বছরেই বিভিন্ন জায়গা থেকে আমাদের বন্ধু-বান্ধব কিংবা বড় ভাই তারা হচ্ছে এখানে ঘুরতে আসেন। তো ঘুরতে আসলে সেদিন রাতে আমি হচ্ছে সন্ধ্যার দিকে হাঁটতে হাঁটতে ক্যাপ্টেন হায়দারের কবরের পাশে নিয়ে যাই এবং হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর হচ্ছে ওনাকে দেখাই যে এটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন হায়দার। উনি হচ্ছে সেকেন্ড, আমাদের হচ্ছে ২ নম্বর সেক্টরে উনি হচ্ছে আমাদের ক্র্যাক পাঠনটাকে নিজে করে তুলেছেন। আমার খুব ভালো লাগে। হয়তো তিনি হচ্ছে চিনেন না, কিন্তু আমার চোখে তখন যে উচ্ছ্বাসটা থাকে সেই উচ্ছ্বাসটা দেখে হচ্ছে আমি নিজে আনন্দিত হই। অনেকটা বলা যায় যে আপনারা লেখক একটা একটা লেখা শেষ করার পর যেরকম আনন্দ পান, আমার হচ্ছে আমি যে উচ্ছ্বসিত হচ্ছি, আমি আনন্দ পাচ্ছি, এই ব্যাপারটা আমার হচ্ছে ভালো লাগে চিন্তা করতে। ধন্যবাদ আপনাকে। না, ঠিক আছে, ভাইয়া আমরা আপনাকে আশরাফুল তাহলে একটা ধন্যবাদ দিয়ে নেই যে এই যে আপনি অন্তত আরো 10 জনকে ক্যাপ্টেন হায়দারের স্মৃতির কাছে নিয়ে যাচ্ছেন। আমরা আশা করি এই চর্চা আপনি চালু রাখবেন, এবং যারা অনুষ্ঠান শুনছে তারাও কেউ হয়তো তার নিজের এলাকাতেও তার গণ্ডির মাঝে সেই চর্চাটা চালু করতে পারে। সাধুবাদ আপনাকে, সাধুবাদ এবং ধন্যবাদ। এটা দরকার ছিল। আচ্ছা ভাইয়া, আমরা ইতিমধ্যে জেনেছি আপনার পাহাড় নিয়ে অনেক আগ্রহ, পাহাড়ের রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক ভূমিকা। সেগুলো বাদ দিয়ে আমরা হচ্ছে এখন খুবই সংক্ষিপ্তভাবে পাহাড়ের মানুষগুলো নিয়ে আপনি কি ভাবেন সেটা জানতে চাই। পাহাড়ের মানুষগুলোর হচ্ছে ভবিষ্যৎ, এবং তারা যেহেতু এখনো অনেকটা পিছিয়ে আছে, তাদের নিয়ে আসলে আপনি কি ভাবেন, কি চিন্তা করেন? আহ, আমি আসলে প্রশ্নটা ঠিক মতো বুঝতে পারছি। আপনি কি পাহাড় বলতে বোঝাচ্ছেন যে পার্বত্য চট্টগ্রাম, সেটাই তো বোঝাচ্ছেন? জি, পার্বত্য চট্টগ্রাম, জি। এখানে আচ্ছা, এখন এখানে আসলে আহ ঢাকার মানুষ, পাহাড়ের মানুষ এইভাবে আসলে মোটা দাগে আমার মনে হয় আলাদা করাটা অনুচিত হবে। যেমন জি, আমার গত কয়েক বছর ধরে উপন্যাসের সাথে যে ধরনের বোঝাপড়া, আমার তাতে করে মনে হয়েছে যে আহ, এই যে মানে আমরা যখন বলি যে একটা
লেখা রাজনৈতিক না, এটা আসলে ভুল কথা। সমস্ত লেখাই, সমস্ত গল্প, সমস্ত উপন্যাস আসলে রাজনৈতিক। কিভাবে? যখন আপনি নিজেকে অন্য কারো কাছ থেকে আলাদা করে ফেলেন, সেটা একটা রাজনীতি হয়ে যায়। আপনি যখন বলেন যে আমি সমতলের মানুষ, ও পাহাড়ের মানুষ, ও ঢাকার মানুষ, ও হাওড়ের মানুষ, পা দিয়ে ফেলি। কাজেই আমি যখন আসলে বলছি যে পাহাড়ের মানুষকে আপনি কি ভাবেন, আমার মনে হয় যে এখানে একটা আমি বিভাজনের সুযোগ আহ করে দেই। যারা সেই সুযোগটা নিতে চায় তাদের জন্য আমি সুযোগটা করে দিই যে তুমি আলাদা আর পাহাড়ের মানুষ আলাদা। বিষয়টা আসলে তা নয়। আমি আসলে পার্বত্য চট্টগ্রাম লিখেছিলাম দুঃখিত, কানেকশন প্রবলেমের জন্য মনে হয় আমি একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমাকে শোনা যাচ্ছে কি? জি, খুব সম্ভবত কানেকশন প্রবলেমের জন্য সোহান রিজওয়ান ভাইয়া একটু বিচ্ছিন্ন হয়েছেন। আমরা খুব শীঘ্রই তাকে হয়তো ফিরে পাবো। জি ভাইয়া, আমি হচ্ছে কানেকশন প্রবলেমের জন্য একটু বিচ্ছিন্ন হয়েছিলাম। জি ভাইয়া, আপনার সাথে আচ্ছা, কথা হ্যাঁ, আজকে বলছিলাম। একটু মনে হয় হ্যাঁ, আমাদের একটু জি, প্রবলেম হচ্ছে। আমরা কথা বলছিলাম যে হ্যাঁ, আমি পাহাড় আজকে নিয়ে। আমিও দেখতে পাচ্ছি যে একটু ভাইয়া ইন্টারনেট আমি কানেকশনে খুব হচ্ছে ঝামেলা হচ্ছে। এখন কি শুনতে পাচ্ছি? জি ভাইয়া, আমি এখন শুনতে পাচ্ছি। ভাইয়া, পাহাড় নিয়ে আরেকটু কথা আমি বলতে চাই। আমি হচ্ছে বিপ্লব রহমানের হচ্ছে রিপোর্টারের ডায়েরি পাহাড়ের পথে পথে, সেই বইটা পড়ে খুবই হচ্ছে আন্দোলিত হয়েছিলাম। আমি হচ্ছে পাহাড়ের মানুষ আর নিজেদের মানুষ করে আলাদা করা অবশ্যই আমার ভুল ছিল। এই ধরনের হচ্ছে আমি দুঃখ প্রকাশ করে নিয়েছি। আমি হচ্ছে না, মানুষগুলিকে এটা বোঝানোর জন্য ভুলের বিষয় না। আসলে এটা বলতে গিয়েও আমাদের অনেক সময় হয়ে যায়। এটা আসলে ভুলের হ্যাঁ, বিষয় না। অনেক আমি সময় আসলে হয়ে আপনার যায়। কথা থেকেই ওই প্রসঙ্গটাতে আসতে চাচ্ছিলাম যে আমাদের ছোট ছোট আচরণের মধ্যেই তো আসলে অনেক কিছুর বীজ লুকিয়ে থাকে। আমি সেটাই বলতে জি, চাচ্ছিলাম যে এই যে আপনি এটা বলছেন, এটা কিন্তু আসলে আপনার বলা না। এটা দীর্ঘদিন ধরে আমাদেরকে আমাদেরকে আসলে এভাবেই আমরা এমন একটা পরিমণ্ডলেই বেড়ে উঠেছি যে আমরা নিজের অজান্তে এই ধরনের কথাবার্তা বলি, এই বিভাজনটা করি। এখন এটা যেটা হচ্ছে যে ওই যেটা আমি বলছিলাম, গত কয়েক বছর ধরে উপন্যাসের সাথে আমার যে ধরনের বোঝাপড়া, আহ, আ- আমার মনে হয় যে বুয়েটেরই বই সংক্রান্ত কোন একটা গ্রুপে এরকম একটা আলোচনা আমরা দেখেছিলাম যে আসলে মানুষের মধ্যে বিভাজন গুলো কিন্তু শব্দ দিয়ে শুরু হয়। জেনোসাইড, হলোকাস্ট, রেসিজম, এই ধরনের শব্দগুলো হচ্ছে আসলে আমাদের রাজনীতির জগতে সবচেয়ে থার্ড ওয়ার্ল্ড রাজনীতির জগতে এগুলো হচ্ছে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করে। আপনি যখন একটা শব্দ আবিষ্কার করতে পারবেন, সেই শব্দ দিয়ে আপনি অনেকগুলো মানুষকে আহ সংজ্ঞায়িত করতে পারবেন। এবং আপনি যখন আরেক দল মানুষকে সংজ্ঞায়িত করতে পারবেন, আপনি নিজের সাথে তাকে আসলে আলাদা করে ফেলেন। ওখানে একটা রাজনীতির খেলা শুরু হয়ে যায়। তো আমার আসলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে লেখাও এই কারণে যেটা হচ্ছে যে সাক্ষী ছিল সে রচনা তো আসলে আমাদের বিজয়ের গল্প। এই ধরনের গল্প শুনতে আমাদের সবারই খুব ভালো লাগে। কিন্তু এটাও ঠিক যে আমরা যখন একটা আহ, জাতি রাষ্ট্র হিসাবে যখন আমরা বাংলাদেশের গল্প বলবো, সবসময় তো বাংলাদেশ যে পদ্মা সেতু করতে পেরেছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধে জয়লাভ করেছে, বাংলাদেশ কোন ধরনের আহ, মানে রক্ষণশীলতা যেটা, সেটাকে পরাজিত করেছে, তেমনটা তো না। আমাদের হেরে যাওয়ার গল্পও আছে। আমার মনে হয়েছে যে আমাদের কিছু কিছু অঞ্চল আদিবাসী বলে,
আদিবাসীদের অধ্যুষিত যে অঞ্চলগুলা, আমি সোজা কথায় যদি আমি বলি, যারা রাষ্ট্রের ঠিক আহ মানে হোমোজিনিয়াস রাষ্ট্রগোষ্ঠীর অন্তর্গত না, রাষ্ট্র এসে তাদেরকে আলাদা করে ফেলেছে, তাদের প্রতি রাষ্ট্রের আচরণ ঠিক আমি বলবো মানে বিমাতা সুলভ আর কি অনেকটা, যেটা আমরা নিজেরা ওই জুতোয় পা না রাখলে কখনো বুঝতে পারবো না। আমি চেষ্টা করেছিলাম তাদেরকে বুঝতে। আমি জানি না সেই চেষ্টা আমি সফল হয়েছে কিনা। ওই যে দেখা যাচ্ছে যে আমি বলছি ঠিকই, কিন্তু আমিও কিন্তু আসলে একটা রাজনীতির মধ্যে অংশ। আমিও তাদেরকে বলছি যে তাদের সাথে একটা বিমাতা ধরনের আচরণ করছে, তাদেরকে আমার অংশ বলে চট করে দেখতে পাচ্ছি না। এখন আপনি যদি নির্দিষ্ট করে আহ বলেন যে পার্বত্য চট্টগ্রামের কথা, আমি আসলে জানি না এটার কোনো মীমাংসা সহজে আছে কিনা। আসলে যখন কোনো একটা বড় ধরনের ভুল বা অপরাধ রাষ্ট্র করে থাকে, আপনি যদি আজকের ফিলিস্তিনের দিকে তাকান, আপনি যদি উইঘুরের দিকে তাকান, সেখানে যা চলছে, আপনি যদি রোহিঙ্গাদের দিকেই তাকান, মায়ানমার রোহিঙ্গার সাথে যা করা হচ্ছে, রাষ্ট্র যখন আসলে কোনো অপরাধ করে, সেটার আসলে সংশোধন করা অসম্ভব কঠিন। আপনি যদি এটা মানে কি বলবো, ফিরিয়ে আনতে চান, মানে ভুলটাকে যদি ইরেজ করতে চান, আপনাকে একটা দুটো প্রজন্মকে একেবারে বলতে গেলে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এখন দুটো প্রজন্ম কিছুই পাবে না পৃথিবী থেকে। আর সেখানেও প্রসঙ্গ আসে যে আগের অতীতের ভুলের দায় তাদের উপর দিয়ে কেন যাবে। কাজে আমি জানি না আসলে এই ধরনের মানে লোকে যখন বলে যে ফিলিস্তিন সমস্যার সমাধান কি, আমি জানি না এই ধরনের সমস্যাগুলোর কোনো এক কথায় উত্তর আছে কিনা। আমরা বলে ফেললাম ঠিকই যে এটা করতে হবে, অমুক করতে হবে, ওদেরকে সরাতে হবে, এদেরকে নিয়ে আসতে হবে, কিন্তু এটার মানে মানুষের কষ্ট দেওয়া ছাড়া এই ধরনের কোনো কিছুই অর্জিত হবে না। এবং শেষ পর্যন্ত আপনি যখন মানুষকেই কষ্ট দিবেন, তাহলে আপনার আর এই নিয়ে কথা বলে লাভটা কি? তো আমার যেটা মনে হয়, আমরা যেটা করতে পারি শেষ পর্যন্ত, শুধু বাংলাদেশের পাহাড় অঞ্চলে না, মানে পৃথিবীর যেখানে আহ, মানুষের সাথে রাষ্ট্রের আচরণ একটু এই ধরনের বিরূপ বা একটু একটু আমি বলবো বিমাতা সুলভ, আমরা একটা কাজই করতে পারি, সেটা হচ্ছে নিজেকে তার জায়গায় বসানো। আমরা তার অনুভূতিটা বোধ করার চেষ্টা করতে পারি, যে সে কি বোধ করছে, আমি ওই জায়গায় থাকলে কি করতাম, আমার আমার ফ্রাস্ট্রেশন, আমার যে রাগ ক্ষোভ সেটা কিরকম হতো, আমি শুধু সেটা বোঝার চেষ্টা করতে পারি। আমার মনে হয় যে যেটাকে আমরা সংবেদনশীলতা বলি, এমপ্যাথি বলি, সেটা আমরা যদি একটু উন্নতি ঘটাতে পারি, তাহলেই কিছু একটা করা হয়। এছাড়া এটা আসলে কোনো মানে আপনি যদি ব্যক্তি মানুষের জায়গা থেকে দেখেন, এই সমস্যা আসলে সেটা ছাড়া কোনো উত্তর নেই। আশা করি। ধন্যবাদ। ভাইয়া, এক্ষেত্রে আমি আমার পরিচিত একজন কবি ভাইয়ের একটু কথা এড করতে চাই। উনি এখনো লেখা প্রকাশ করেন না। উনি একটা কথা খুব মজা করে বলেন। সেটা সার্বভৌমত্ব যখন রাষ্ট্র হয়ে যায়, তখন সে একজন পুরুষ হয়ে যায়। পৃথিবীর প্রতিটা সার্বভৌমত্বই যখন রাষ্ট্রে পরিণত হয়, তখন সে একজন পুরুষ সুলভ আচরণ করে। তো আমরা যদি সব রাষ্ট্র এরকম আচরণ করে, তাহলে আমরা এই সমাধানের জন্য, সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কি আমাদের সভ্যতাটাকেই নতুন ভাবে গড়তে পারি না? যে এই সভ্যতাতে ভাইয়া দেখেন অসংখ্য সমস্যা, মানে একেবারে গোড়াতেই রয়ে গেছে। যে আমরা যখন শুরু করেছি সভ্যতা, তখনই আমাদের যেখানে বেড়ে উঠতেছি, তখনই মেয়েদেরকে আলাদাভাবে দেখতেছি, আলাদাভাবে রাখতেছি। তো আমরা যখন এই সভ্যতাতেই এত কিছু সমস্যা, আমরা কি এই সভ্যতাটা কি চেঞ্জ করে আমরা নতুন সভ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারি না, যে আমরা আরেকটা সভ্যতা গড়ে তুলবো, যেখানে সভ্যতার শুরুতেই সভ্যতাটা গড়ে উঠবে মানুষের জন্য। মানুষের আনন্দে থাকার যতগুলো অধিকার আছে, প্রত্যেকটা অধিকার বাস্তবায়িত হয়ে একটা স্ট্যান্ডার্ড নির্ধারিত হবে মানুষের। আরেকটা ব্যাপার একটু অ্যাড করতে চাই। আমরা যত ধরনের খারাপ আচরণ হয়, যত ধরনের নিষ্ঠুরতা, পাশবিকতা, ব্রুটিলিটি, সব করি মানুষ। তারপরে দায় চাপায় দেই পশুর উপর, বলি পাশবিকতা, নিষ্ঠুরতা, সব হিংস্রতা পশুর দায়। আসলে আমাদের যে সভ্যতা, আমরা আমাদের সভ্যতা আমাদের যা শিখাচ্ছে একজন পশুকে পাশবিক বলতে, অথচ আমার ভিতরে আমি সবচাইতে বেশি পাশবিকতা লালন করতেছি। একটা মানুষের চাইতে বেশি কি ব্রুটিলিটি কখনো পুরুষ দেখায়? সরি, একটা পশু দেখায়? ভাই আপনি দেখেন, এখানে পাশবিকতা দেখাচ্ছি আমরা, কিন্তু দায় চাপাচ্ছি আরেকজনের উপর। সেক্ষেত্রে কি বলবেন আপনি? সভ্যতা নিয়ে বলছিলাম না, ভাই। এটা আসলে আপনি খুবই মানে একটা আবেগ নিয়ে বলেছেন আশরাফুল, আমার এটা খুব ভালো লেগেছে। সম্ভবত এটাই তারুণের বৈশিষ্ট্য আর কি, যে তারা সবকিছু আহ ভাঙার সাহস রাখে। এখন কিন্তু ওই যে যেটা বললাম যে আবার সভ্যতা আমি যখন ভাঙবো বলছি, এটা কিন্তু আসলে মানে খুব সহজ কোনো ব্যাপার না। এটা পুরো পৃথিবীর যে কাঠামো আছে সেটাকে আপনি বদলে ফেলার কথা বলছেন। সেটা সেটা কিভাবে মানে অবশ্যই হয় হয় প্রত্যেকটা
সময়ে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা সভ্যতায় বিপ্লব হয়, কিন্তু বিপ্লবের পরেও ওই শেষ পর্যন্ত কিন্তু মানুষ আসলে এক ধরনের পিরামিড তৈরি করে ক্ষমতা কাঠামোর। যারা বিপ্লব করবে দেখবেন তখন তারা মানে শীর্ষে চলে আসছে, এবং যারা তখন পেছনে ঠিকই বা তাদের উপর সে ধরনের একটা নিষ্পেষণ চলবে। আহ মানে মানুষের সভ্যতার যাত্রাটি এরকম যে আমাদের খুব খুবই জনপ্রিয় লেখক ইউভাল নোয়া হারারির কথাটি আসলে এরকম যে আমরা মানুষ বিশ্বাস করে যে সে পশু না, কিন্তু আসলে সে পশুর চেয়ে তার আচরণ কিন্তু খুব বেশি ভালো না। মানে পশু কখনো মানুষকে বন্দি করে তার মাংস, তার কাছ থেকে দুধ নেয় না, তার চামড়া নেয় না, তার মাংস নেয় না, কিন্তু মানুষ এই সবই করে, একটা পশুর সাথে, একটা গরুর সাথে সে সবই করে। কিন্তু তারপর আবার শেষ পর্যন্ত সে ওটা বলে যে গরুটা হচ্ছে একটা পশু আর আমি মানুষ, আমি তার চেয়ে ভালো। তো এখন এটার আমি জানি না এটার আসলে কোনো কি বলবো, এই ধরনের এগুলোর কোনো সমাধান আছে কিনা। আমার মনে হয় যেটা হচ্ছে যে ওই আমরা সভ্যতার এক একটা অগ্রযাত্রা যেটা আমরা বলি সেটা হচ্ছে একটা একটা করে বাধা অপসারণ করা। মানে আপনি যেই সমাজে ধরেন আহ, পুরুষ এবং নারী সম অধিকার প্রতিষ্ঠা করবেন, আহ, সেই আপনি কিন্তু সভ্যতার একটা বাধা দূর করলেন। আহ তারপর আপনি যখন ওই যে নারী শিক্ষা প্রতিষ্ঠা করবেন, সবার জন্য শিক্ষা প্রতিষ্ঠা করবেন, আপনি আরো একটা বাধা দূর করলেন। তো সভ্যতার অগ্রযাত্রা হচ্ছে এরকম একটা একটা করে বাধা দূর করা। কখনোই সমস্ত বাধা দূর হবে না, কখনোই সমস্ত অপরাধ, হিংস্রতা এটা দূর হবে না, কিন্তু যখন আপনি এরকম একটা একটা করে বাধা দূর করতে পারবেন, আহ হয়তো লম্বা একটা সময়ে যখন এগোয় তখন আমরা বলতে পারবো যে আজকে 2000 সালে আমরা একজন খ্রিস্টপূর্ব 500 শতাব্দীর পূর্ব একটা মানুষের চেয়ে ভালো আছি, কারণ আমরা কিছু অধিকার মানুষের, গড় মানুষের প্রতিষ্ঠা করতে পেরেছি, যেটা সেই সময় ছিল না। এটাই হয়তো আমরা জীবদ্দশায় আমরা সেটা একটা খুব ক্ষুদ্র অংশ দেখি, যে কারণে আমাদের মনে হয় আমরা খুব বেশি এগোতে পারছি না। আর বেঁচে থাকাটা কঠিন বিষয়, এটা তো কামু ছাত্রে বলে গেছেন যে লিভিং কিলস। আপনি আপনি বেঁচে থাকলে যখন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন, আপনার মনে হবে যে কোনো কিছুই ঠিক নাই আসলে। আহ এইভাবে দেখলে, একভাবে দেখলে কোনো কিছুই ঠিক নেই, একভাবে দেখলে সবকিছুই ঠিক আছে। আমরা একটা বড় যাত্রার অংশ। সেই যাত্রাটা খুব একটা সুখকর যাত্রা না, কিন্তু যাত্রার ওই সময়টায় আমাদের কাজ হচ্ছে সেই যাত্রাটা যেন আরেকটু আগায়, সেটা নিশ্চিত করা আর কি, যাত্রাটাকে অগ্রযাত্রা করে তোলা। আশরাফুল। ধন্যবাদ। ভাইয়া, আমি মনে হয় একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম আগের কথাটাই, আমি দুঃখ না, প্রকাশ আমার ভালো করছি। লেগেছে, এটা আহ, আসলে দরকার। আমরা আমরা সবাই হাল ছেড়ে দিয়ে বসে থাকি যে কি হবে, তার চেয়ে একটু আবেগ দেখানো ভালো, একটু ভাইয়া নিজের নিজের অনুভূতি মানে প্রকাশ করা আমাদের ভালো। কিছুদিন ভাইয়া কিছুদিন আগের সময়টাও এত বেশি বোরিং যাচ্ছিল, মানে আমরা হচ্ছে একটা নিউজ দেখতে পারতেছিলাম না, প্রতিদিনই হচ্ছে এত নিষ্ঠুর নিউজ গুলি আসতেছিল সামনে। কিছুদিন আগে, অল্প কিছুদিন আগেও মনে হচ্ছিল আমরা হচ্ছে আজীবন শুনেছি বাঙালি একটা কিউট, নম্র, ভদ্র, অমায়িক একটা রাজনীতি, তাহলে এত নিষ্ঠুরতা আসতেছে কোথা থেকে? মানে এত নিষ্ঠুরতা কোথা থেকে আসে তাহলে? আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে এই টপিক বাদ দিয়ে আমরা হচ্ছে আরেকটু কথা বলতে চাই, আরেকটা টপিক নিয়ে। সেটা হচ্ছে আমি ভাইয়া হচ্ছে ট্রেকিং করি, পাহাড়ের বিভিন্ন জায়গায় যাই। অফ ট্রেল গুলি যেগুলো আছে, অফ ট্রেল গুলিতেও গিয়েছি বেশ কিছু। তো সেখানে যেহেতু একটা রাজনৈতিক সমস্যা, সেটা হচ্ছে খুব দ্রুত সমাধান হবে না, আমাদের মানসিকতার জায়গা থেকে একটু বলি। আমরা হচ্ছে সেখানে গিয়ে তো হচ্ছে পাহাড়িদের, আদিবাসীদের প্লেট, তারপর পাতিল, সেগুলিতে রান্না করেই খাওয়া দাওয়া করি। তো কখনো যদি আর্মির হাতে ধরা পড়ি, তারা যদি জানতে পারে যে আমরা হচ্ছে তাদের প্লেট পাতিলে খেয়েছি, তারা হচ্ছে এমন একটা ব্যবহার করে আমাদের সাথে যে আমরা হচ্ছে একেবারেই নোংরা হয়ে গেছি, যে আমরা হচ্ছে আর মানুষ না। যে এমন ভাবে একটা রিয়াক্ট করে যে আপনারা ওদের হাতে খেয়েছেন, ওদের পাতিলে কিভাবে সম্ভব? আপনারা কোথায় থাকেন, কোথায় পড়েন? এ ধরনের প্রশ্নগুলি পাই। তো ভাইয়া, এক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যদি হচ্ছে একেবারেই ধরেন হচ্ছে বান্দরবানের একেবারে গহীনের একটা পাড়ার একটা মানুষ যে কখনো ফার্ম মুরগি খায় না, তাকে এনে যদি দিয়ে বলি যে হচ্ছে এটা হচ্ছে বাঙালি খাই, ফার্ম মুরগি খাই, এটা খাই, তাহলে আমরা যে রিয়েক্টটা করতেছি আদিবাসী সাপ খায়, ওরাও তো এই রিয়েক্টটা করবে যে এত গন্ধ ফার্ম মুরগি, সেটা মানুষ খায়। সেটা কিন্তু সত্যি কথা ভাইয়া, দেখেন আপনি চিন্তা করেন। তো আসলে তাদের হাতে যেটা অ্যাভেলেবল তারা সেটা খাবে, যারা আমাদের কাছে যেটা অ্যাভেলেবল আমরা সেটা খাবো। আমাদের আমিষের দরকার, তাদেরও দরকার। তো সেই যে চিন্তা ভাবনা জায়গাটা, সেই জায়গাটা মানুষের যেন হচ্ছে মুক্ত চিন্তা, তার চিন্তা স্বাধীনতা থাকে, স্বাধীনভাবে চিন্তা করতে থাকে, করতে পারে। সেই জায়গাটায় লেখকদের কি দায় আছে না কাজ করার? যেহেতু লেখককে বলা হয় যে একজন একটা জাতির আত্মা,
তো আত্মশুদ্ধির কাজটাও তো হয়তো লেখকদেরই নেওয়া উচিত সবার প্রথমে, ভাইয়া। আচ্ছা, এইটা আসলে আহ, আহ, এই এই আমি জানি না যে এই এই কথার সূচনা কোনখান থেকে, তবে ধারণা করি ওই যে যেটা বললাম, ঊনবিংশ শতাব্দীতে একজন লেখক, বিংশ শতাব্দীর শুরুর দিকে একজন লেখক, তার কিন্তু আহ, সে বলতে গেলে একজন স্টার, সে একজন সেলিব্রিটি। কারণ একজন লেখক তখন হচ্ছে সেই জাতির আত্মা। চার্লস ডিকেন্স যা লিখছে ইংল্যান্ড সেটা ভাবছে, তলস্টয় যা লিখছে সেটা পুরো রাশিয়া মনোযোগ দিয়ে পড়ছে। এখন কিন্তু বিষয়টা এরকম নাই। মানে এখন আমার মনে হয় যে অন্য অনেক কিছুর মতো লেখালেখির জগৎটা অনেকটা সীমিত। একজন লেখক এখন কিছুতেই তলস্টয়, ডিকেন্স, রবীন্দ্রনাথ এরকম হয়ে উঠতে খুব সচরাচর পারবেন না। তাকে একই সাথে পডকাস্ট করতে হবে, তাকে নানা রকম অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে, তাকে বিভিন্ন ধরনের বুক ট্যুর করতে হবে। এবং এটা এটা কেন করতে হবে? কারণটা এই না যে লেখক লিখতে আরাম পান না, তার কারণটা হচ্ছে যে শুধু লেখা থেকে এখন আমরা আসলে যেটা আগের 1-2 শতাব্দীর আগের মানুষজন গ্রহণ করতো, আমরা এখন সেটা করি না। আমরা এখন শুধু আহ মানে পাঠ্য বইতে যা আছে বা গল্পের বইতে উপন্যাসে যা আছে আমরা সেটাকে নিই না। আমরা এখন ইউটিউব ভিডিও থেকে নিই, সিনেমা থেকেও নিই। মানে মোট কথা এখন আমাদের ব্যক্তিত্ব এখন শুধু অক্ষরের উপর নির্ভর করে না, বরং উল্টোটা, অক্ষরের উপর খুব কমই নির্ভর করে। এই জন্য আমার মনে হয় আমাদের এত বেশি দুর্দশা, আমাদেরটা অনেক বেশি ছবি নির্ভর। একটা ছবি দেখালে আমরা সেটার সেটার পিছনে ঘুরি, যে যে অমুক বিজ্ঞাপন এটা দেখিয়েছে, অমুক টিভি নাটকে এটা দেখিয়েছে। তার মানে এটা না যে আমি ওদের বিপক্ষে। আমি এটা বলার চেষ্টা করছি যে আহ, এখন আর লেখকদের জন্য বা অন্য যে কারোর জন্য যারা এই ধরনের একটু মতামত গঠন করেন, সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলেন, ফেসবুক সেলিব্রিটি বলেন, এখন কোনো একটা চলকের উপরে, একটা প্যারামিটারের উপরে পুরো আহ, সমাজের ডাইমেনশনটা, পুরো সমাজের মাত্রাগুলো নির্ধারিত হয় না। একই সাথে অনেকগুলো চলক কাজ করছে। বলতে গেলে এটা এটা একটা কেওস আর কি, একটা ভজগট অবস্থা আছে এখানে। তো যে কারণে শুধু লেখক কতটুকু পারবেন আমি জানি না। আমার মনে হয় না যে সেটা খুব বেশি। যেমন ধরেন আপনি বাংলাদেশের কথা যদি বলেন, আপনি পার্বত্য চট্টগ্রাম নিয়ে যত ভালো ভালো লেখাই লেখেন পত্র পত্রিকায়, ওয়েবসাইটে, সেটা কিন্তু খুব বেশি মানুষের কাছে পৌঁছাবে না। পৌঁছাবে কিভাবে সেটা যদি আপনি ধরা যাক সিনেমায় আনতে পারেন, সেটা নিয়ে যদি আপনার ফেসবুক সেলিব্রিটিরা বলে, সেটা নিয়ে যদি আপনার ইউটিউব সেলিব্রিটিরা বলে, তখন কিন্তু আপনি আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এখন আপনি যেটাকে আসলে মানে লেখকদের দায় বলে উল্লেখ করতে চাচ্ছেন, আমার মনে হয় এই দায়টা আসলে হওয়া উচিত প্রত্যেকটা সচেতন মানুষের। এবং যাদের কাছে ক্ষমতা বেশি আছে অন্য মানুষকে প্রভাবিত করার, তাদের কাছে আমাদের এটা বলা উচিত যে আপনারা যদি এটা বলেন, হয়তো আরো 2-3টা মানুষের মাঝে এই ধরনের ব্যাপারটা ছড়াতে পারে। ওই আপনি যেটা বললেন যে আমরা তোমরা বিভাজনটা না করা, আমি যা খাই তুমি যা খাও দুটোই স্বাভাবিক, এই যে একটা সংবেদনশীলতা তৈরি করা আরেকজনের প্রতি, সেটাই হচ্ছে যারা মানুষের মতামতকে প্রভাবিত করতে নানাভাবে ইচ্ছায় অনিচ্ছায় কাজ করেন, তারা সেখানে একটা প্রভাব রাখতে পারে। শুধু লেখকরা না, বলতে গেলে এটা সব মানুষই পারেন। কিন্তু এটা তাকে নিজে বোধ করা লাগবে। আমি নিজেই যদি বিশ্বাস করি যে আমি তুমি আলাদা, আমি কিন্তু আমার লেখায় বা আমার ভিডিওতে আমি সেটাই বলবো। আমাকে নিজেকে তো বুঝতে হবে ওই সমস্যাটার গভীরতা কতটুকু বা সমস্যাটার মূল কোথায় আসলে। জি, ধন্যবাদ ভাইয়া। আমি হচ্ছে বেশ কিছু কথাবার্তায় আমার হচ্ছে নিজের কিছু কথাবার্তাও যুক্ত করেছিলাম। আমারও ক্লিয়ার হওয়া দরকার ছিল। সেই বিষয়গুলো হচ্ছে কথা বলে আমার খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে আমি বিষয়গুলো আবার নতুন করে চিন্তা করতে পারছি ভিন্ন ডাইমেনশনে। ভাইয়া, এখন হচ্ছে আপনাকে আমাদের আরেকটা ছোট প্রশ্ন আছে। সেটা হচ্ছে বেশ কিছু ১ বছর হবে, হয়তো ১ বছর আগে আমাদের ক্যাম্পাসে তখন একটা প্রোগ্রাম হয়েছিল লিখনের অন্দরে। সেখানে আপনাকে আমার দেখার সুযোগ হয়েছিল, তখন সবেমাত্র ভর্তি হয়েছি। তো সেই প্রোগ্রামে আপনি একটা কথা বলেছিলেন, সেই কথা ধরেই হচ্ছে এখন একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে, আপনি বলেছিলেন যে একটা লেখা একজন লেখকের একজন লেখক মানে কয় হতে থাকে একটা লেখার পর। তো ভাইয়া, একটা লেখা লেখার পর হচ্ছে একজন লেখকের ক্ষয়। তো এখন সামাজিক কারণে বা ভিন্ন কারণে, একটু আগে আপনি বলছিলেন যে হচ্ছে আমাদের লাইভ করতে হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানে আসতে হচ্ছে। তো এখানে যদি হচ্ছে আমাদের লাইভ করে তারপর বিভিন্ন অনুষ্ঠানে এসে, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে এসে লেখকের যদি এখানেও কিছুটা ক্ষয় হয়ে যায়, তাহলে কি লেখালেখিতে লেখক পূর্ণটা দিতে পারবেন, যেটা জীবনানন্দ দিয়েছেন একা থেকে? ভাইয়া। আহ আমি আসলে প্রশ্নটা নিশ্চিত না। মানে আপনি কি প্রশ্নটা এরকম যে
সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের ভাইয়া প্রশ্নটা আমি লেখকদের আরেকবার সমস্যা করতে হচ্ছে চাই। কিনা? ভাইয়া জি, প্রশ্নটা আমি আরেকবার করতে চাই। সেটা হচ্ছে কিছু মানে একটু আগেই আপনি বলছিলেন যে আ লেখ আ আগে রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দ যা দিয়েছেন তা এখন আর সম্ভব না। বিভিন্ন আ অনুষ্ঠানে যেতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। তো আমি যতদূর শুনেছি একটা অনুষ্ঠানে গিয়ে কথা বলার পর, তারপর হচ্ছে একটা কিছু কাজ করে ফেলার পর লেখক এক ধরনের শূন্যতা বোধ করেন। মানে ওই জিনিসটা নিয়ে আর কথা বলতে পারেন না কিংবা কাজ করতে পারেন না। তো আপনারা এই যে বিভিন্ন অনুষ্ঠানে এখন আসতে হচ্ছে সামাজিক কারণে। তো আসার পর একটা ব্যাপার নিয়ে যখন নতুন একটা চিন্তা নিয়ে কথা বলে ফেলতেছেন, তখন কি আবার ওই জিনিসটা নিয়ে লিখতে কোনো অসুবিধা হয় বা প্রতিবন্ধকতা ফিল করেন কিনা? সেই ব্যাপারটা। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমি 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 মনে হয় বুঝতে পেরেছি প্রশ্নটা। আচ্ছা, এখানে আমি একটু পেছন থেকে আসি। আমার যেটা মনে আছে যে লিখনের অন্দরে যে অনুষ্ঠানটার কথা বললেন, সেখানে আহ, বক্তব্য ছিল উপন্যাসের কলকব্জা নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম। তো সেখানে মনে হয় একজন এটা মনে হয় ঘটনাক্রমে বা বলার স্রোতে কথাটা এসেছিল যে উপন্যাস লিখতে গিয়ে লেখকের ক্ষয় হয়। আমার মনে হয় আগে এই ক্ষয় শব্দটা আগে একটু ব্যাখ্যা করা দরকার। বিষয়টা এরকম যে ধরেন মানিক বন্দ্যোপাধ্যায় যখন জননী লিখছেন, তিনি তো তখন কত 27 বছর মনে হয় তার বয়স। তিনি তখন অবিবাহিত একজন তরুণ। তিনি কিন্তু একজন আহ, 4 সন্তানের জননীকে নিয়ে উপন্যাস লিখছেন। মানে তিনি নিজেকে আরেকজনের জায়গায় কল্পনা করে নিচ্ছেন, আরেকজনের জুতো নিজেকে ঢুকিয়ে দিচ্ছেন। এখন এই যে আপনি যদি সত্যিকার অর্থেই ভালো লেখক হন, মানিকের মতো অসাধারণ লেখক হন, আপনি তো আরেকজনের চরিত্রে আপনি খুব ভালো মতো ঢুকতে পারবেন। মানে আরেকজনের মাথার ভেতরে আপনি ঢুকতে পারবেন, অন্য কথা যদি বলি। তো এইটা তো খুব একটা সহজ যাত্রা না, আরেকজন হয়ে ওঠাটা। তলস্তয় যখন আন্না কারেনিনা হয়ে উঠেছেন, আন্না কারেনিনা কিভাবে চিন্তা করছে, তিনি যখন সেটা নিজের মাথার ভেতরে এনে লিখছেন। রবীন্দ্রনাথ যে তার এতগুলো চরিত্রকে দাঁড় করালেন, শেক্সপিয়ার যে তার এতগুলো চরিত্রকে দাঁড় করালেন নাটকে, তিনি তো সবসময় নিজেকে আরেকজন ভেবে নিয়েছেন। তো মানুষটা কিভাবে চিন্তা করছে, কিভাবে কথা বলছে, তার ভেতরের যে সংকটটা, বড় বড় লেখকরা তো সেটাই অনুসন্ধান করে। ক্ষয় বলতে আমি আসলে বুঝেছি ওই জিনিসটাকে, যে আপনি যখন অতটা শ্রম দেবেন যে এই শ্রমটা একটা সত্যিকারের শিল্প করে তুলবে আপনার আহ, লেখাকে, আপনার গল্পকে, আপনার উপন্যাসকে। এটা তো একটা মানসিক ক্লান্তির ব্যাপার। এইটা হচ্ছে একটা ক্ষয়। মানে আপনি জননী পড়ার পরে একজন পাঠক আর জননী পড়ার আগের একজন পাঠক যেমন এক না। জননী লেখার একটা যাত্রাও ছিল, এটা তো শক্তি সংরক্ষণশীলতা নীতি। আমরা তো যারা একটু স্টুডেন্ট, তারা মানে বিজ্ঞানের ছাত্র, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তারা একটু ভালো মতো জানে যে শক্তি থেকে সংরক্ষণশীলতা নীতি আছে। আপনি যেমন জননী পড়ার পরে বদলে গিয়েছেন, জননী পড়ার আগে আপনি যেমন ছিলেন তেমনটা আপনি নেই। মানিকও কিন্তু বদলিয়েছেন। মানিক জননী শুরু করার আগে যে জায়গায় ছিলেন, অবশ্যই তিনি জননী উপন্যাস লেখা শেষ করে ফেলার পরে তিনি ওই এক জায়গায় নাই। তারও একটা বদল হয়েছে। আমি ক্ষয় বলতে বুঝেছিলাম এটাকে। এখন আপনি মনে হয় প্রশ্নটা এইভাবে করছেন, বা জিনিসটাকে এইভাবে সংযুক্ত করছেন যে সোশ্যাল মিডিয়া বা এখনকার সমাজ ব্যবস্থার যে সমাজ কাঠামোর যে পরিবর্তন, এখন লেখক ওই যে একটা কথা কোনো অনুষ্ঠানে বলার পরে, কোনো ফেসবুক লাইভে বলার পরে তিনি সেটা নিয়ে লিখতে মানে কিছুটা খামতি বোধ করেন কিনা, ক্ষয়িত বোধ করেন কিনা, আমার মনে হয় এটা না। এটার সাথে আসলে ক্ষয়ের কোনো সম্পর্ক নাই। আমি একটু আগে যেটা বললাম যে আহ, সমাজ কাঠামোর পরিবর্তনের কারণে যেটা হয়েছে যে লেখকের একা হওয়ার সুযোগটা এখন কম। মানে সকল লোকের মাঝে বসে আমার একার মুদ্রা দোষে জীবনানন্দ যেরকম একা হতে পেরেছেন, এই যুগের একজন কবির জন্য সেই একা হওয়াটা খুবই কঠিন। তাকেও তো এই যে এরকম কোনো একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে ফেসবুক লাইভে বসতে হচ্ছে আহ, কথাবার্তা বলার স্বার্থেই মানুষজনের সাথে। তো এইটা হচ্ছে এখন একটা সংকট আর কি, যে মানুষ দরজা বন্ধ করে আমরা যে একা হতে পারতাম। মানে দেখবেন যে আমাদের সমস্ত ধর্মের প্রেরিত পুরুষ, আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও কিন্তু একটা গুহায় গিয়ে বসেছিলেন, তাই না? হেরা গুহায় তিনি গিয়েও ধ্যান করেছেন। মানে এই যে আপনার একটা ধ্যান, একটা একটা মানুষের কাছ থেকে, মানুষের কাছে থাকলে তো আপনি কখনোই নিজের মতো করে চিন্তা করতে পারবেন না, চিন্তার সময়টা আপনি পাবেন না। মেডিটেশন মানুষ কেন করে? মানুষ নিজের একটা চিন্তাকে যখন সে দাঁড় করাতে চায়, তার আসলে নিজস্ব একটা জায়গার প্রয়োজন পড়ে, নিজস্ব একটা স্পেসের প্রয়োজন পড়ে। সেটা একটা বন্ধ দরজার উপরে হতে পারে, সেটা একটা গুহার ভিতরে হতে পারে। আসল কথা হচ্ছে আপনি যদি একটা চিন্তাকে খুবই নির্দিষ্ট করে নিজের কাছে ধরতে চান, আপনাকে একা হতে হবে।
এই যুগে সেটা হওয়াটা খুবই কঠিন। আমি বলবো না, একেবারেই বলবো না যে থিওরিটিক্যালি এই যুগে রবীন্দ্রনাথ হওয়া সম্ভব না, জীবনানন্দ হওয়া সম্ভব না। মানুষ সবসময় কোনো না কোনো উপায় বের করে নেয়, কিন্তু এখন হওয়াটা আরো অনেক কঠিন। এখন আহ ব্যাপারগুলো অতটা সরল নেই আর কি। এবং এখন গত 2-3 দশক ধরে পৃথিবী আসলে এক ধরনের এই যে কারিগরি এই ধরনের প্রযুক্তিগত বেশ কিছু উন্নয়নের কারণে, এই যে ফেসবুক, টুইটার বা ইন্টারনেট, এগুলোর কারণে আসলে আমাদের চিন্তা ভাবনাতে আসলে আমূল পরিবর্তন এসেছে। এর আগের কয়েক দশকে যে পরিবর্তন হয়েছে, এখন 1-2 বছরেই দেখা যাচ্ছে আমরা সেই পরিবর্তনগুলো পাড়ি দিয়ে দিচ্ছি। ফলে আমরা বলতে পারি আসলে এখন আমরা এক ধরনের পরিবর্তনশীল একটা অবস্থা সেটার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা জানি না যে এটার এটার সমাধান কোথায়। আমাদেরকে তো এক জায়গায় এসে একটু থিতু হতে হবে। আমার মনে হয় না এখন থিতু হওয়ার সময়টা পৃথিবী এসেছে। পৃথিবী এখন ব্যাপারটাকে ভালো মতো বুঝে উঠতে পারেনি যে এই যে সামগ্রিকভাবে কিভাবে পুরো ব্যাপারটাকে আহ দেখতে হবে। কারণ মানে বাংলাদেশে একটা পরিবর্তন এখন তো আমেরিকা তো একটা পরিবর্তনের সূচনা করে দিচ্ছে। আমেরিকাতে কিছু একটা হলে সেটা বাংলাদেশিদের জীবনযাত্রাকে প্রভাবিত করছে। মানে সবকিছু এখন ইন্টার কানেক্টেড। পৃথিবী যখন এই পুরো ব্যাপারটার মিথস্ক্রিয়াটা বুঝে উঠতে পারবে যে কিভাবে আসলে ঘটনাটা ঘটছে, তখন হয়তো লেখক বা শিল্পী বা কবি সে একটা বোঝাপড়ায় আসবে, দার্শনিক, যে কিভাবে তাকে একা হতে হবে। তার আগ পর্যন্ত আমাদের জন্য মনে হয় একজন জীবনানন্দ পাওয়াটা একটু কঠিন, যথেষ্ট কঠিন। তবে এটার সাথে তার যে ব্যক্তিগত ক্ষয় আসলে যুক্ত না। ওই ক্ষয় কেউ যদি সত্যিকার অর্থে লেখার টেবিলে বসে, আহ তার ক্ষয়টা স্বাভাবিক। কিন্তু সামাজিক বক্তব্য দিতে গিয়ে তার মনে হয় না কোনো ক্ষয় হয়। তার একা হওয়াটা তো ঝামেলা তৈরি হয়, কিন্তু সেটার সাথে তার ক্ষয়িত হওয়ার কোনো সম্পর্ক নাই আমার মনে হয় সেটা। আশরাফুল। জি, ধন্যবাদ ভাইয়া। আমরা মনে হয় সময়ের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা এই পর্যায়ে কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন নিতে পারি হয়তো। দয়া করে আচ্ছা, যদি হচ্ছে আহ, কোনো প্রশ্নগুলি দেখানো হয়, আমরা কিছু প্রশ্ন নিতে পারি মনে হয়। প্রশ্ন কি আছে কোনো? একটা প্রশ্ন আচ্ছা। এসেছে। জি, প্রশ্ন আছে। ভাইয়া, লেখালেখির শুরুটা এত বড় উপন্যাস দিয়ে কেন? ব্যর্থ হবার ভয় ছিল না? আহ আচ্ছা, ব্যর্থ হওয়ার ভয় তো ছিলই। আমার তো আসলে ব্যর্থই মনে হয় নিজেকে, কারণ এখন যখন আমি সিরাজগঞ্জ পড়ি, আমার মনে হয় না যে আমি আমি যদি এখন লেখার সুযোগ পেতাম আমি এইভাবে লিখতাম। আর বড় ছোট আসলে ওই বিষয়টা আমি আসলে ভাবি নাই, মানে আয়তন নিয়ে আসলে আমি খুব বেশি ভাবি নাই। আহ আমার যেভাবে লিখতে ভালো লেগেছে আমি ওইভাবে লিখে গেছি। পরে আহ শেষ করার একটা তাগিদ ছিল, সেটা হচ্ছে বড় তাগিদ। আহ কোনোভাবে শেষ করাটাই আসলে উদ্দেশ্য ছিল আর কি। আমি কিন্তু সেরকম খুব বেশি যে পরিমার্জন বা কাটাকুটি করেছি তা করি না। এখন লেখা আমি সেটা অনেক অনেক বেশি করি আগের চাইতে আর কি। ব্যর্থ হওয়ার ভয় তো ছিলই। ব্যর্থ হওয়ার ভয় ছিলই বলতে যে এখন এসে আমার মনে হয় যে ব্যর্থ হয়েছি, তখন আমি কিন্তু আসলে এই ভয় ভীতি এটা নিয়ে ভাবিনি। নির্ভয়ে লিখে গেছি, এটুকুই। আরেকটা প্রশ্ন এসেছে সোহান রিজওয়ান ভাইয়ের কাছে প্রশ্ন। আমাদের দেশে লেখালেখিকে পেশা হিসেবে নেওয়া কতটা রিলায়েবল? আবার একজন জব হোল্ডার জবের পাশাপাশি লেখালেখি করার ক্ষেত্রে কি খুব বেশি সময় দিতে পারে? অনেককেই বলতে শুনি লেখালেখির পাশাপাশি অন্য জব করলে লেখালেখিতে লেখালেখির প্রতি পূর্ণ কনসেন্ট্রেশন দেওয়া যায় না। কতটুকু সত্যি এই কথাটা? কি বলবেন? আহ এটা তো আসলে সবসময় সত্যি কথা। মানে আহ বিশেষ করে লেখালেখি বা যে কোনো আহ ধরেন একজন ডাক্তার, সে তো 24 ঘন্টার ডাক্তার। সে তো বাসায় এসে বলতে পারে না যে আমি এখন আমার ডাক্তারি বন্ধ, এখন আমি সাধারণ মানুষ। যদি খুব প্রয়োজন পড়ে তাকে কিন্তু ওই সময়ও আসলে একটা অপারেশন করতে আবার ঠিকই তার ছুটে যেতে হবে তার নিজের চেম্বারে। এটা অন্য সমস্ত কিছুর মতোই। আপনি যদি লেখালেখিকে একটা পেশা হিসেবে দেখেন, সেটা তো অবশ্যই আপনার 24 ঘন্টাই দাবি করে। আর লেখার ব্যাপারগুলো যেহেতু আপনার মাথায় বয়ে বেড়ানোর আছে, কারণ আপনি যখন একটা 300 পৃষ্ঠা উপন্যাস লিখবেন, আপনি তো নিশ্চয়ই সেটা একদিনে লিখবেন না। আপনি দিনে 10 পৃষ্ঠা করে লিখলে আপনার 30 দিন লাগবে সেটা শেষ করতে। সেটা তো 30 দিন আপনাকে মাথায় বই নিয়ে বাড়াতে হবে। কাজেই অবশ্যই আমার মনে হয় যে কেউ যদি সত্যিকার অর্থেই লিখতে চায়, আহ সেটাকে তো আসলে তার পেশা হিসেবে নেওয়া উচিত। কিন্তু আবার এটাও ঠিক যে আমাদের সমাজ বাস্তবতায় তো এই কাজটা কঠিন। আমাদের যারা
লেখালেখিকে পেশা হিসেবে নিয়েছেন, একটা দুটো খুব বড় ব্যতিক্রম বাদ দিলে আমরা তো দেখেছি যাদেরকে দুহাতে লিখতে হয়েছে তাদেরকে এমন অনেক কিছু লিখতে হয়েছে যেটা হয়তো তারা লিখতে চান নাই। এখন এইটা বোঝাপড়া আসলে আপনার নিজের কাছেই, যে আপনি কি ধরনের লেখা লিখতে চান। যে ধরনের লেখা আপনি লিখতে চান, আপনি যদি লেখালেখিকে পূর্ণকালীন পেশা হিসেবে নেন, আপনি সে ধরনের লেখা চালু রাখতে পারবেন কিনা। এটার আসলে কোনো সরল উত্তর নয়। প্রত্যেকটা মানুষকেই আহ, জীবনের জটিল অঙ্ক তার মতো করে সমাধান করে একটা অবস্থানে পৌঁছতে হবে আর কি। সে কি করতে চায় লেখালেখি নিয়ে, এটা হচ্ছে ব্যাপার। আমার মনে হয় লেখালেখি সবসময় পূর্ণ মনোযোগ দাবি করে, এটুকুই। জি, ধন্যবাদ। আমরা মনে হয় আমাদের সময়ের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমার একটা লাস্ট প্রশ্ন ছিল, সেটা ভাইয়া, লিখনের অন্দরে আপনি আরেকটা কথা বলেছিলেন যে একজনকে অন্তত 4 ঘন্টা পড়তে হয়। 4 ঘন্টা। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনার পেশাগত জীবনের ব্যস্ততা, সেই ব্যস্ততার মাঝে 4 ঘন্টা আপনি নিশ্চয়ই বের করেছেন, নতুবা আপনি হয়তো এই কথাটা বলতে পারতেন না। তো সেটার মধ্যে সমন্বয় কিভাবে করেন? এত ব্যস্ততার মাঝে 4 ঘন্টা সময় বের করে পড়াশোনা করা শুধু, সেটা কিভাবে সম্ভব হয়? আচ্ছা, এটা একটু ছোট্ট, আমি একটু সংশোধন করে দিই। আমার মনে আছে যে কথাটা আমি আসলে স্টিফেন কিং কে উদ্ধৃতি দিয়ে বলেছিলাম। স্টিফেন কিং এর একটা এরকম কথা আছে, স্টিফেন কিন্তু খুবই বহুপ্রজ লেখক, সে দুই হাতে লেখে এবং তার লেখার মানও যথেষ্ট ভালো। কিং আমার খুবই প্রিয় লেখক আর কি। কিং তার একটা বই আছে অন রাইটিং, সেখানে তিনি এই কথাটা বলেছিলেন যে 4 ঘন্টা পড়া এবং 4 ঘন্টা লেখা, প্রতিদিন এই কাজ করা ছাড়া তুমি একজন ভালো লেখক হতে পারবে না। এটাও আমরা আমাদের আগের প্রশ্নের সাথে টানতে পারি যে এটা তো একটা পূর্ণকালীন পেশা। দিনে 8 ঘন্টা আপনি সরকারি চাকরি করেন, দিনে 8 ঘন্টা আপনি আহ ডাক্তারি করেন, দিনে 8 ঘন্টা আপনি অন্য সমস্ত পেশায় কাজ করেন, তাহলে লেখালেখিতে আপনি 8 ঘন্টার কম করবেন কেন? অবশ্যই আপনাকে দিনে 8 ঘন্টা লেখালেখির লেখা এবং পড়ায় দুটোর জন্য দিতে হবে। এখন আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা তো হ্যাঁ লেখালেখিকে পূর্ণকালীন পেশা হিসেবে নেয় এরকম লোকজন তো খুব কম। যারা নেন আমি জানি না তারা দিনে এই কাজটা করেন কিনা। আপনি 4 ঘন্টাটাকে এখানে আক্ষরিক অর্থে না দেখে আপনি আপনার মানে সামর্থ্যটাকে ভাগ করে ফেলেন। আপনার যদি সামর্থ্য থাকে আপনার পড়াশোনা, আপনি যদি ছাত্র হন বা আপনার পেশা, আপনি যদি একজন পেশাজীবী হন, তার বাইরে আপনার হাতে দিনে যেই 4-5 ঘন্টা সময় থাকে, তো সেটাকেই নিজের মতো করে ভাগ করে নেন। আপনি 2 ঘন্টা পড়বেন, 2 ঘন্টা লিখবেন। মানে এটা কি কোনো 4 ঘন্টা স্টিফেন কিংকে বাইবেল ধরার কোনো কারণ নাই। আপনি নিজের মতো করে আপনার আহ, যাত্রা জারি রাখেন। আর যদি আপনি সত্যি লেখক হন, যদি আপনাকে সত্যি লেখার জন্য টানটা আপনার ওই রকম হয়, আপনি আসলে ঠিকই সময় বের করে নিবেন। যেমনটা আমরা সবাই ফেসবুকিং করার সময় ওই সময়টা আমরা বের করে নিই। দিনের মধ্যে কিভাবে লোকে 1-2 ঘন্টা ফেসবুকে মেসেঞ্জারে ওই সময়টা তো আমরা বের করে ফেলি, তাই না? ওই দেখা যায় বাসে বসে আছে আমরা গুতাচ্ছি, ওই সময়টা আপনি একটা বই পড়তে পারেন যদি ব্যাগে থাকে। আমার অনেক বন্ধুই আছে যারা এরকম আমি দেখি যে লোকাল বাসে একটা দীর্ঘ সময় আসতে আসতে তারা বই পড়ে শেষ করে ফেলেছে। এটা আপনার কাছে আর কি, কিভাবে আপনি আপনার সময়টা বের করবেন। এটার কোনো কাস্টমাইজড উত্তর নাই। এটা আপনার নিজের মতো করে একটা কাস্টমাইজড উত্তর বের করে নিতে হবে। ধন্যবাদ। ভাইয়া, আমরা মনে হয় অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। তো ভাইয়া, আমাদের ভবিষ্যতে কি করব সাহিত্য সংসদকে, আপনি যদি কোনো পরামর্শ দিতে চান, আমাদের কি করা উচিত, কি কি কাজ আমরা করতে পারি, এবং আপনার পাঠকদের উদ্দেশ্যেও যদি কিছু বলতে চান, তাহলে না, বলে আমরা আমি বিদায় নিতে এটা পারি। আচ্ছা, যেমনটা একটু আমি অনুষ্ঠান শুরুর আগে যখন আশরাফুল সাথে আলোচনা করছিলাম যে আমাদের সময়, আমি যে সময়টা বইটা কাটিয়েছি 2007 থেকে 2012, সেই সময় সাহিত্য সংসদের যেই কর্মকাণ্ডের কলেবর ছিল, এখন কিন্তু সেটা তার চেয়ে অনেক বেশি বিস্তৃত। এটা দেখে খুবই ভাল লাগে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমরা তো জানি পড়াশোনার অল্প বিস্তর চাপ আছে, তার ভেতরে যে এই যে আপনারা এই ধরনের কর্মকাণ্ড করছেন, এটা খুবই সাধুবাদ জানানোর মতো। আপনারা যেটা করছেন সেটা জাস্ট জারি থাকুক। আমি জানি যে শুধু যদি জারি থাকে তাহলেই সেটা 100 মিটার কলেবর বৃদ্ধি পাবে। এটা ক্রমাগত বৃদ্ধি পেতেই থাকে যদি আপনারা চালু রাখেন। এই হচ্ছে ব্যাপার। আর আহ, যারা দেখেছেন আজকের এই অনুষ্ঠান, যদি কেউ দেখেন তাদেরকে ধন্যবাদ। আপনারা বইয়ের সাহিত্য সংসদের আহ অন্যান্য কার্যক্রমেও আশা করি আপনাদের সক্রিয় অংশগ্রহণ থাকবে। এটাই। এখন যেহেতু একটা করোনার মহামারী চলছে, সবাই ভালো থাকুন, এটাই কামনা আর কি। সবাইকে ধন্যবাদ। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জি।
যারা দেখেছেন, আমাদের আগামী কালও অনুষ্ঠান হবে। আমাদের আগামী কালকের প্রোগ্রামে থাকবেন লেখক আনিসুল হক। আপনাদের সাদর আমন্ত্রণ রইল। ধন্যবাদ।